হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2025 আর হাতে মাত্র কিছুদিন সময় রয়েছে। আজকে আমরা সেই এক্সামের জন্য প্র্যাকটিস করতে চলেছি। আরও একটা ফুল মক টেস্ট। তোমরা সবাই ফুল মক টেস্টের জন্য এত ডিমান্ড করছো, তো তোমাদের সাহায্য হবে এমন ফুল মক টেস্ট আমি বানাচ্ছি। আর কোশ্চেন প্যাটার্নগুলো মানে কোশ্চেন টাইপগুলো এমন লেভেলে রাখছি যেরকম পরীক্ষায় আসার কথা। ঠিক আছে, এবার দেখো এখানে ফুল মক টেস্ট মানে কি, তোমাদের এক্সাম যেমন হবে সেরকমই একটা ফুল মক টেস্ট আমি আপলোড করি। তো এক্ষেত্রে দেখো ফুল মক টেস্ট আমি সব এখানে লিখে দিয়েছি, কোথা থেকে কত নম্বর পর্যন্ত কোন ক্যাটাগরি থাকবে, কোন ক্যাটাগরিতে কত মার্কস, সব কিছু এখানে কিন্তু মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে পরীক্ষাও কিন্তু সেম প্যাটার্নে থাকবে। প্রথমে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1, দেন কামস লাইফ সায়েন্স ক্যাটাগরি 2, দ্য থার্ড ওয়ান ইজ লাইফ সায়েন্স ক্যাটাগরি 1, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, দেন ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2, ইংলিশ, ম্যাথ, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, আর নাম্বার ডিভিশনও তোমাদের সেম থাকবে। ওকে, সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেনে দেখো কী রয়েছে, কোষ বিভাজন থেকে একটা কোশ্চেন। তার আগে তোমাদের আমি বলে দিই, যারা যারা তোমরা মক টেস্টের পিডিএফ চাও, ঠিক আছে, মক টেস্টের পিডিএফ চাও, তারা কিন্তু ওপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো। এবং তার সাথে তোমরা যারা যারা ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম রয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই আমি জানি ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম, মানে 90% স্টুডেন্টই মনে হয় ফিজিক্যাল সায়েন্সকেই ভয় পায়। লাইফ সায়েন্সটা তো পড়ে পড়ে হয়ে যায়, বাট ফিজিক্যাল সায়েন্সও তোমাদের পরীক্ষায় ভাইটাল রোল প্লে করে। সো ফিজিক্যাল সায়েন্স যাদের প্রবলেম রয়েছে, যারা যারা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিতে চাও, তারাও কিন্তু আমাকে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ ওখানে রয়েছে, এবং সেই এমসিকিউর যে উত্তরগুলো সেগুলো আমি মার্ক করে দিয়েছি। মানে তোমরা শুধু পিডিএফ ওপেন করলে পড়লেই হয়ে যাবে জাস্ট। ঠিক আছে, অপশানও রয়েছে, সেই অপশান যেটা কারেক্ট অপশান সেটা আমি মার্ক করে দিয়েছি। তো সেখান থেকে তোমরা যদি শুধুমাত্র পড়ে নাও, যে কদিন সময় রয়েছে ফিজিক্যাল সায়েন্স তোমাদের পুরোপুরি রেডি হয়ে যাবে। আর তার সাথে যদি কেউ চাও যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স বোথের কোয়েশ্চেন নেবে, যেটা আগে আমার হ্যান্ড রিটেন নোটস, অনেকেই এর ব্যাপারে জানো হয়তো, যেখানে 2700+ কোয়েশ্চেন রয়েছে ইনক্লুডিং বোথ ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স, সেটার প্রাইসও অনলি 100 রুপিস। ঠিক আছে, তো যার যার যেমন প্রয়োজন তোমরা নিতে পারো। সময় যেহেতু খুবই কম রয়েছে, যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নাও, কারণ পড়ার জন্য টাইমটাও খুবই লিমিটেড এখন হয়ে গেছে। তোমাদের কাউন্ট ডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে, দিন বাই দিন তোমাদের পরীক্ষা একদম এগিয়ে চলে এসছে, একদম পরীক্ষার শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। অনেকেই তোমরা পিডিএফ কিনেছো, আশা করি অনেকেই উপকৃত হয়েছো। দেখো প্রথমে কোশ্চেনে কি রয়েছে, কোন ঘটনাটি মাইটোসিস বিভাজনে ঘটে। মাইটোসিস যাকে আমরা কি বলি, সদৃশ বিভাজন বলে থাকি। ঠিক আছে, এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃ কোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়, সমান হয়। তো এই মাইটোসিসের বিভাজনে ঘটে না কোনটা চেয়েছে, হুইচ ওয়ান ঘটে না। তো ঘটে না কোনটা, এখানে জিনের খণ্ডাংশের বিনিময়, এই ঘটনাটা এখানে ঘটবে না। কারণ কি, জিনের খণ্ডাংশের বিনিময় বলতে এখানে কি হচ্ছে, এটা ক্রসিং ওভার। ক্রসিং ওভার অলওয়েজ ঘটে কোথায়, মিওসিস কোষ বিভাজনে। মিওসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপাশায় জিনের খণ্ডাংশের বিনিময় বা ক্রসিং ওভার সম্পন্ন হয়। মাইটোসিসে এটা হবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 কী রয়েছে, আমি একটু তাড়াতাড়ি বলবো কারণ ভিডিও আমি বেশি লেন্দি করতে চাই না। আর অবশ্যই তোমরা ফুল মক টেস্টে অ্যাটেন্ড করবে, কে কত পেলে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ঠিক আছে, দেখো কি আছে, পতঙ্গভুক উদ্ভিদের চলন হলো। পতঙ্গভুক উদ্ভিদের চলন মানে কি, পতঙ্গের সংস্পর্শে এলে এরা কী করে, পতঙ্গকে আক্রমণ করে। তো সেখানে এরা কোন প্রকারের চলন, চলন থেকে তো একটা না একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকছে। তো এখানে পতঙ্গভুক উদ্ভিদের চলন কোনটা হবে, সেটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। কেমোন্যাস্টিক, দেখো এখানে তিনটেই আছে, কেমোট্রপিকও আছে, কেমোট্যাকটিকও আছে, কেমোন্যাস্টিকও আছে। সো তোমাদের কিন্তু অপশানগুলো ভালো করে পড়বে সবসময়। ঠিক আছে, এখানে অপশান বি হচ্ছে কারেক্ট, অপশান বি। ঠিক আছে, কেমোন্যাস্টিক। আর সিসমোন্যাস্টিক হচ্ছে কি, লজ্জাবতী ক্ষেত্রে আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 কী রয়েছে, পিত্তাশয় না থাকলে যে প্রকার খাদ্য পরিপাকে ব্যাঘাত ঘটবে। এবার পিত্তাশয় কী সঞ্চিত থাকে, পিত্তাশয়ে পিত্ত বা বাইল সঞ্চিত থাকে। সেই পিত্ত বা বাইল ফ্যাটের অবদ্রব তৈরিতে সাহায্য করে, ফলে ফ্যাটের কী হয়, ডাইজেশনটা ভালো হয়। তো এখানে পিত্তাশয় যদি না থাকে তাহলে ফ্যাটের পরিপাকটা ঠিক মতো হবে না। ঠিক আছে, হবে না একদমই তা নয়, কিন্তু ঠিকঠাকভাবে হবে না, মানে ফ্যাট ডাইজেস্ট করতে তার কিন্তু প্রবলেম হবে। যেহেতু পিত্তাশয় থেকে মানে পিত্ত তৈরি হয় লিভারে, সেটা গিয়ে পিত্তাশয়ে জমা থাকে। এবং যে পিত্তরস, যেটা পিত্তরস, সেই পিত্তরসের মধ্যে যে পিত্ত লবণ থাকে, ঠিক আছে, সেই পিত্ত লবণের মেন কাজই হচ্ছে কি, ফ্যাটের ইমালসিফিকেশন ঘটানো। এবার ইমালসিফিকেশন কি, ফ্যাটের মলিকিউলগুলো কি হয়, আকার অনেকটা বড় বড় হয়। তো সেই ফ্যাটের মলিকিউলগুলোকে কি হয়, আকারে ছোটো ছোটো টুকরোতে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে কি বলতো, এই ফ্যাট মানে পিত্তরসের কাজ। তো সেই পিত্তরস যখনই এগুলো ছোটো ছোটো আকারে ভেঙে দেয়, তারপর লাইপেজের ক্রিয়াটা কি হয়, ভালোভাবে রিয়াকশনটা হয়, তো ডাইজেশনটা ভালো হয়। তো এখানে আনসার হচ্ছে অপশান সি। ঠিক আছে, ফ্যাটের পরিপাক ঠিকমতো হবে না।
নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 4 কি রয়েছে, লিনিয়ার হায়ারার্কির সব থেকে ক্ষুদ্রতম একক হলো, লিনিয়ার হায়ারার্কির সব থেকে ক্ষুদ্রতম একক কী হবে, পরপর বলো কী কী আছে, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি। তো সব থেকে ছোটো এখানে কী হবে, প্রজাতি। আর দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমরা কি জানি, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে গণ থাকে আর পদ থাকে, প্রথমটা হচ্ছে গণ আর দ্বিতীয়টা হচ্ছে প্রজাতি। তো দুটো পদ নিয়ে যে দ্বিপদ হয় তখন কী কী থাকে, গণ আর প্রজাতি, ঠিক আছে। তো এখানে আনসার হলো সি। নেক্সট কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে, সিংকোনা গাছের ছাল থেকে কোন রোগের ওষুধ প্রস্তুত করা হয়। সিংকোনা, সবাই জানো তোমরা, সিংকোনা গাছের ছাল থেকে কী তৈরি করা হয়, ম্যালেরিয়ার ওষুধ, কুইনাইন, তাই তো। কুইনাইন আমরা সিংকোনা গাছের ছাল থেকে পাই। বাকি ফাইলেরিয়া কি, ফাইলেরিয়া হচ্ছে এটা কৃমি ঘটিত রোগ, তাই তো, মাইক্রোফাইলেরিয়া। আর এখানে কি হয় না, উচেরেরিয়া ব্যানক্রফটি, এর যেটা তোমার নিমাটোটা যেটা সেটা হচ্ছে কি, উচেরেরিয়া ব্যানক্রফটি। এটাকে ফাইলেরিয়াকে এলিফ্যান্টিয়াসিসও বলা হয়ে থাকে। আর ডেঙ্গুর জন্য কি, ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাপি ভাইরাসের কারণে হয়, যেটা হচ্ছে এডিস মশা বহন করে। আর ফাইলেরিয়ার জন্য হচ্ছে কিউলেক্স মশা। আর তোমার ম্যালেরিয়া হচ্ছে তোমার কি হবে, স্ত্রী অ্যানোফিলিস মশা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার 6 কি আছে, কোনটি মস্তিষ্কের অংশ নয়, মস্তিষ্কের অংশ নয় কোনটা, টেকটাম আছে, পন্স আছে, মেডুলা অবলঙ্গটা আছে, আর ভার্টিব্রা আছে। তো এর মধ্যে মস্তিষ্কের অংশ নয় কোনটা, ভার্টিব্রা। এটা মেরুদণ্ডের অংশ, মেরুদণ্ড, ঠিক আছে, মেরুদণ্ড। মেরুদণ্ড হচ্ছে ভার্টিব্রাল কলাম, সেখানে মেরুদণ্ড কি অনেকগুলো হাড়ের সমষ্টি, তো তাই তো, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এরকম অনেকগুলো আমাদের বোন রয়েছে। তো এবার দেখো এখানে হচ্ছে ভার্টিব্রা কি, এক একটাকে বলা হয় ভার্টিব্রা, ঠিক আছে, আর পুরোটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। তো এই ভার্টিব্রা হচ্ছে আমাদের কিসের অংশ, মেরুদণ্ডের অংশ, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখা যাক, 7 নম্বর কি আছে, কোন প্রকার প্লাস্টিড বর্ণহীন প্রকৃতির হয়, বর্ণহীন প্লাস্টিড মানে কি, কোন প্লাস্টের কথা বলছে এখানে, অ্যাকচুয়ালি লিউকোপ্লাস্টের কথা বলা হচ্ছে। লিউকোপ্লাস্ট তো বর্ণহীন হয়, তার মানে মেন কাজ কী বলতো, খাদ্য সঞ্চয় করা। বিভিন্ন প্রকারের খাদ্যরা সঞ্চয় করে, ফ্যাটও সঞ্চয় করতে পারে, প্রোটিনও সঞ্চয় করতে পারে, আবার অ্যামাইলো মানে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে। তো এখানে প্লাস্টিড বর্ণহীন কোনটা বলো, বর্ণহীন প্লাস্টিক হচ্ছে এখানে তো ইসিওপ্লাস্ট হবে, ইসিওপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিককে ইসিওপ্লাস্ট বলে। এবার লিউকোপ্লাস্টের মধ্যে আমরা ভাগগুলো জানি কি কি, লিউকোপ্লাস্টের কী ভাগ রয়েছে, অ্যামাইলোপ্লাস্ট যেটা হচ্ছে শ্বেতসার সঞ্চয় করে, এলাইওপ্লাস্ট যেটা ফ্যাট সঞ্চয় করে, এটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট বা এটা কী হয়, প্রোটিনোপ্লাস্ট, তাই তো, দুটো একই জিনিস, প্রোটিন সঞ্চয় করে। তো এখানে বর্ণহীন প্লাস্টিককে বলা হয় হচ্ছে ইসিওপ্লাস্ট, ঠিক আছে, বর্ণহীন প্লাস্টিক কী বলা হয়, ইসিওপ্লাস্ট, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8 কী রয়েছে, অ্যানাফেজ দশায় আই আকৃতির ক্রোমোজোম হলো, অ্যানাফেজ দশায় আই আকৃতির ক্রোমোজোম। আমরা জানি অ্যানাফেজ দশায় হচ্ছে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বিভিন্ন রকমের দেখতে লাগে, ভি, এল, আই আর জে। ভির হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে কি, এল হচ্ছে সাবমেটা, আই হচ্ছে টেলোসেন্ট্রিক, আর জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তো এখানে আই আকৃতির কী হবে, টেলোসেন্ট্রিক, আই আকৃতির কী হয়ে যাবে, টেলোসেন্ট্রিক। আর টেলোসেন্ট্রিক মানে কি, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের একদম শেষ প্রান্তে অবস্থান করেছে, টেলোমিয়ারের কাছে, তাই টেলোসেন্ট্রিক, ঠিক আছে। এখানে অপশান কী হবে, সি হবে কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9 কী আছে, সঠিক জোড়াতে চিহ্নিত করো। বলছে পরিফেরা কোলোব্লাস্ট, একদমই ঠিক নয়। নিডারিয়া নিমাটোসিস্ট, হ্যাঁ ঠিক। টিনোফোরা ল্যাসোকোস, এটাও ঠিক। তার মানে কি, বি আর সি দুটো এখানে ঠিকই আছে। নিডারিয়ার ক্ষেত্রে নিমাটোসিস্ট বা নিডোব্লাস্ট কোষ দেখা যায়, আর টিনোফোরার ক্ষেত্রে আমরা ল্যাসোকোস দেখতে পাই। আর টিনোফোরা কি দেখতে পাই, কোম প্লেট বা চিরুনি প্লেট আমরা দেখতে পাই। আর পরিফেরায় কোলোব্লাস্ট দেখা যায় না, কোলোব্লাস্ট ও ল্যাসোকোস একই জিনিস, ঠিক আছে। তো এটা এর ক্ষেত্রে দেখা যায়। আর পরিফেরার ক্ষেত্রে কী দেখা যায়, কোয়ানোসাইট কোষ, এটাও মনে রাখবে। পরিফেরার কি দেখা যায়, কোয়ানোসাইট কোষ, কোয়ানোসাইট, ঠিক আছে। কোয়ানোসাইট কোষ হচ্ছে পরিফেরার ক্ষেত্রে দেখা যায়, পরিফেরাকে আমরা ছিদ্রাল প্রাণীও বলে থাকি। পরবর্তী কোশ্চেন দেখা যাক তাহলে, 10 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, মেমোরি সেল বা স্মৃতিকোষ গঠিত হয় ইওসিনোফিল থেকে, বি লিম্ফোসাইট থেকে, বেসোফিল থেকে, নাকি মনোসাইট থেকে। মেমোরি সেল বা স্মৃতিকোষ অবশ্যই তৈরি হবে কী থেকে, বড় দেখি, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট থেকে, অপশন বি হবে এখানে কারেক্ট, ঠিক আছে। বি লিম্ফোসাইট থেকে তৈরি হবে মেমোরি সেল বা স্মৃতিকোষ। প্রথমে মনে রাখবে, বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়, কী তৈরি হয়, অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে, তারপর যখন অ্যাক্টিভ হয় সেই বি লিম্ফোসাইটকে আমরা বলি কী বলতো, প্লাজমা কোষ। এই কোশ্চেনটা আগে একবার এসছে যে কোন কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়। যদি অপশানে বি লিম্ফোসাইট না থেকে প্লাজমা কোষ থাকে, তো সেখানে কারেক্ট অপশান হিসেবে তোমার কিন্তু প্লাজমা কোষটাই করতে হবে, ওকে। তারপরে সেই প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হবে, আর কিছু অ্যান্টিবডি তৈরি করবে কিছু, আর বাকিটা কিছু হচ্ছে মেমোরি সেল তৈরি করবে, ঠিক
ঠিক আছে, যার ফলে কী হয় দেখবে হাম মামস এই সমস্ত যে রোগগুলো রয়েছে একবার হলে পরে না দ্বিতীয়বার হয় না। তার কারণ হচ্ছে কি বি লিম্ফোসাইট কিছুটা পরিমাণ মেমোরি সেল তৈরি করে দেয়, মানে আগে থেকেই সেই স্পেসিফিক অ্যান্টিবডি কিছুটা আমাদের বডিতে থেকে যাচ্ছে। তারপরে যখন ফার্দার অ্যাট্যাক হবে নেক্সট টাইম, যদি সেকেন্ড টাইম থার্ড টাইমও হাম মামস এই ভাইরাসে যদি অ্যাট্যাক হয় তাহলে অলরেডি তোমার বডিতে অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে, তাহলে রিয়াকশানটা খুব বেশি হবে না। ঠিক আছে, এমন কোনো গ্যারান্টি নেই যে একবার হাম বা একবার মামস হলে সেকেন্ড টাইম হবে না, বাট তার ইন্টেন্সিটিটা মানে অতটা তীব্র হবে না। প্রথমবার অতটা বেশি হয় না, সেকেন্ড টাইম হলে হওয়ার চান্সটা কমই থাকে, বাট যদি হয়ও তার ইন্টেন্সিটিটা অনেকটা কম হয়। ওকে, তাহলে এখানে আনসার হলো বি। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 কী আছে? নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবী কোনটা হবে এখানে? নাইট্রোজেন সংবন্ধনকারী মিথজীবী হচ্ছে রাইজোবিয়াম, অপশন বি, যেটাকে আমরা পাই কোথায়? শিম্পি গোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ গঠন করে এরা বসবাস করে। কেন? নাইট্রোজেন সংবন্ধনের জন্য। তাই জন্য বিভিন্ন প্রকার জমিতে কি হয়, মাঝে মাঝে ডাল জাতীয় বা শিম্পি গোত্রীয় যে উদ্ভিদগুলো রয়েছে, ডাল শিম এগুলো চাষ করে দেওয়া হয়। তার ফলে কী হয়, নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং মাটির উর্বরতা কী হয়, বৃদ্ধি পায়, ফসল ভালো হয়। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন কী আছে? অ্যামিবার রেচন অঙ্গের নাম। সবার রেচন অঙ্গ বলো, কোন কোনগুলো কার কার? সংকোচনশীল গহ্বর কার হবে? অ্যামিবা। ফ্লেম কোষ বা শিখা কোষ কার হবে? প্লাটিহেলমিনস। নেফ্রিডিয়া কার হয়? অ্যানলিডা। ম্যালপিস নালিকা কার হয়? আরশোলা, মানে আর্থ্রোপোডাদের হয়। তো ম্যালপিস নালিকা দেখা যাচ্ছে আরশোলার ক্ষেত্রে। তো প্রত্যেকটা বলে দিলাম, তাহলে জেনেই গেছো যে কী হবে? অ্যামিবার ক্ষেত্রে হবে সংকোচনশীল গহ্বর, ইংলিশে এটাকে বলে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। ঠিক আছে, আর অ্যামিবার গমনাঙ্গ কি? সিউডোপোডিয়া বা ক্ষণপদ। সিউডোপোডিয়া বা ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। অ্যামিবা হচ্ছে একটা প্রোটোজোয়া, এরা এককোষী এবং ইউক্যারিওটিক হয়। ঠিক আছে, এককোষী প্রাণী। নেক্সট দেখো 13 নম্বর কোয়েশ্চেনে কী আছে? নিম্নোক্ত কোনটি মেনিনজেসের অংশ নয়? মেনিনজেসটা কি? প্রথমত মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডের ত্রিস্তরীয় আবরণ, যেটাকে আমরা মেনিনজেস বলি। ঠিক আছে, তো এই মেনিনজেসের মধ্যে 3টে পার্ট থাকে, একটা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনার ম্যাটার আর পায়া ম্যাটার। এই 3টেই কিন্তু ত্রিস্তরীয় বললাম, তো 3টে হচ্ছে মেনিনজেসের পার্ট। কিন্তু মাইলিন সিটটা নয়। মাইলিন সিট আমরা কোথায় পাই? যে আমরা নিউরন পড়েছি, তো নিউরনের যে কোষ দেহ হয়, কোষ দেহ ছাড়াটা কি হয়? প্রবর্ধক বা প্রসেস, এগুলো যদি ডেন্টার মনে করে, এটা কোষ দেহ নিউক্লিয়াস। আর এখানে কি থাকে? লম্বাটা কি হয়? লম্বাটা হচ্ছে অ্যাকশন হয়। তো এই অ্যাকশনের ওপরে কিন্তু মাইলিন সিতে আবরণ থাকে। ঠিক আছে, অ্যাকশনের ওপরেই কিন্তু মাইলিন সিতে আবরণ থাকে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে নিউরনের কোন অংশে মাইলিন সিতে আবরণ থাকে, তো সেটা কি হবে? সেটা হবে অ্যাকশন। ঠিক আছে, অ্যাকশনের ওপরে কিন্তু মাইলিন সিট থাকে। আর মাইলিন সিট থাকলে কি হয় না, আচ্ছা মাইলিন সিট থাকে, যাই হোক, আর মাইলিন সিট তৈরি করা হচ্ছে সোয়ান কোষ, এটাও মনে রাখবে। তো মেনিনজেসের অংশ নয় কে? 13 মাইলিন সিট। পরবর্তী রয়েছে 14 নম্বর কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষটি বিভাজিত হয়ে, মাইটোসিস প্রকৃতির কোষ বিভাজন যখন হয় সেটাকে আমরা আগেই বললাম সদৃশ্য কোষ বিভাজন বলি। তাহলে উৎপন্ন অপত্য কোষটা কী হবে? সম আকৃতির হবে, সম গুণ সম্পন্ন হবে আর সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হবে। অর্থাৎ অল দ্য অপশনস হিয়ার আর কারেক্ট, সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। ঠিক আছে, তো মাইটোসিস কোষ বিভাজন কী হবে? অপশন ডি, সব কথা এখানে ঠিক রয়েছে। কোথায় কোথায় ঘটে মাইটোসিস? উদ্ভিদের বৃদ্ধি হোক বা প্রাণীর বৃদ্ধি হোক, ঠিক আছে, বা জাইগোট যখন ভ্রূণ তৈরি করছে সেটা হোক, কোনো ক্ষতস্থান নিরাময় হোক, ঠিক আছে, মূল কাণ্ড ভাজক করা, সব কি প্রকৃতি বিভাজিত হবে? মাইটোসিস পদ্ধতিতে এরা সবাই কিন্তু বিভাজন ঘটবে। পরেতে দেখা যাক, যেমন ধরো সিম্পল যদি বলি অঙ্গজ জননে কোন প্রকার কোষ বিভাজন হয়? অঙ্গজ জননে, তখনও কিন্তু মাইটোসিস হবে। ঠিক আছে, কারণ সব সেলগুলো তো একই রকম হবে, তো মাইটোসিস হবে এখানে। পরবর্তী কোশ্চেন নাম্বার 15 দেখো কি আছে? মটর গাছের আকর্ষ এবং কুমড়ো গাছের আকর্ষ, এটা কি প্রকৃতির অঙ্গ? মটর গাছের আকর্ষ আর কুমড়ো গাছের আকর্ষ। মটর গাছের আকর্ষ আর কুমড়ো গাছের আকর্ষ কী হবে? সমবৃত্তীয় অঙ্গ হবে, অবশ্যই সমবৃত্তীয় অঙ্গ, অপশন বি হবে এখানে কারেক্ট। দেখো মটর গাছের যে আকর্ষগুলো হয় না, মটর আকর্ষ হচ্ছে তোমার পাতা পরিবর্তিত হয়ে, মানে মটরের আকর্ষকে তুমি পরিবর্তিত পাতা বলতে পারো। মটর গাছের যে আকর্ষ সেটাকে তুমি বলতে পারো পরিবর্তিত পাতা। ঠিক আছে, আর কুমড়ো গাছের যে আকর্ষ আছে না, কুমড়ো গাছের আকর্ষ হচ্ছে পরিবর্তিত শাখা। ঠিক আছে, শাখাটা আকর্ষে রূপান্তরিত হয়। তাহলে বুঝতেই পারছো এদের গঠনটা কিন্তু আলাদা, কিন্তু কাজটা সেম, তাই জন্য এটা কী হবে? সমবৃত্তি, অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো 15 হলো 16 নম্বর কোশ্চেন কী রয়েছে?
জাতীয় উদ্যান বা অভয়ারণ্যে রেখে জীবের সংরক্ষণকে বলা হয়। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, তারপর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব কি ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ঠিক আছে, জাতীয় উদ্যানে রাখা হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ক্রায়ো সংরক্ষণ কি? ক্রায়ো সংরক্ষণ কিন্তু ওয়ান টাইপ অফ এক্সিটু। বোটানিক্যাল গার্ডেন হোক, ক্রায়ো সংরক্ষণ হোক, ঠিক আছে, বীজ ব্যাংক বা জার্ম প্লাজম ব্যাংক বলে যদি বলে, বা সিড ব্যাংক যদি বলে, এগুলো সব হচ্ছে তোমার এক্সিটু সংরক্ষণের মধ্যে পড়বে। এক্সিটু মানে কি? আদার দ্যান দ্য ন্যাচারাল প্লেস, যেখানে ওদের বাসস্থান সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও সংরক্ষণ করা, সেটাই তো এক্সিটু। আর ক্রায়ো সংরক্ষণে কি? ডিম্বাণু, শুক্রাণু, এই জিনিসগুলোকে কী করা হয় না, খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। ক্রায়ো মানেই হচ্ছে কী বলতো, খুব কম টেম্পারেচার। ওকে, 17 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। ব্ল্যাক ফুট রোগ কোন দূষণের জন্য হয়? ব্ল্যাক ফুট ডিজিজ, এটা তো সবাই জানে। কেন হয়? আর্সেনিক দূষণের জন্য হয়। ব্ল্যাক ফুট ডিজিজ হয় আর্সেনিক দূষণের জন্য। লেড বা সীসার জন্য হয় ডিসলেক্সিয়া। ফ্লুরাইডের জন্য হয় নকনি সিনড্রোম, তার সাথে আছে ফ্লুরোসিস। ক্যাডমিয়ামের জন্য হয় ইটাই। পারদের জন্য এইচজি বা মার্কারি বা পারদের জন্য কি হয়? মিনামাটা। পাওয়ার জন্য মিনামাটা। আর নাইট্রেট যদি বেশি থাকে তাহলে কী হয়? ব্লু বেবি সিনড্রোম। নাইট্রেটের আধিক্যের জন্য কোন রোগ হয় যদি বলে, কী হবে? ব্লু বেবি সিনড্রোম। 18 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। ক্রাঞ্চ অ্যানাটমি যুক্ত গাছে ঘটে। ক্রাঞ্চ অ্যানাটমি গাছে কি ঘটে? ক্রাঞ্চ অ্যানাটমি মানে কি হবে? C4 চক্র হবে, এটা তোমরা জানো আশা করি। C4 মানে কেন? C4 হচ্ছে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটার সাথে মানে যার দ্বারা কি হয়? অঙ্গ আত্তীরণ ঘটে এখানে। মানে প্রথম উৎপাদিত যে যৌগ সেটা হচ্ছে কি? এখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু C4 যে চক্র আমরা বলছি, C4 চক্র, বাট এই যে উদ্ভিদগুলো রয়েছে C4 উদ্ভিদের বলা হচ্ছে, তাদের কিন্তু C3 আর C4 উভয় সম্পন্ন হয়। ঠিক আছে, এমন নয় যে C4 হচ্ছে মানে শুধু C4ই হচ্ছে, C3 হচ্ছে, তা নয় কিন্তু। ঠিক আছে, এটা মনে রাখবে যে যে কোনো উদ্ভিদই শুধু C4 চক্রের মাধ্যমে সালোকসংশ্লেষ করে না, পাশাপাশি এদের কিন্তু C3 চক্রও চলতে থাকে। ঠিক আছে, পাশাপাশি এদের C3 চক্রও চলতে থাকে। আর প্রথম হচ্ছে আখ গাছে এটা C4 চক্রটা প্রথম আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, আখ গাছে, আখ। তাহলে যদি বলে C4 কোন কোন উদ্ভিদে ঘটে, প্রথমত আখ তো বলবেই তোমরা, তার সাথে হচ্ছে ভুট্টা, সরগম, কিছু ঘাস জাতীয় উদ্ভিদে এই চক্র কিন্তু দেখা যায়। তাহলে এখানে আনসার কি হলো? অপশন ডি হলো, C3 এবং C4 উভয়েই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 19 কি আছে। আদা হলো একটি খুব ভালো কোয়েশ্চেন। মানে তোমার কি বলে, যে অঙ্গ জঙ্গল রয়েছে না, সেখান থেকে একটা না একটা কিন্তু কোয়েশ্চেন আসছেই এবারে। আদা হলো একটি, আদা কি? আদা মাটির নিচে থাকে, মানে সবাই মনে করছে মূল, তাই তো? কিন্তু আদা কিন্তু মূল নয়, আদা হচ্ছে কিন্তু কাণ্ড। ঠিক আছে, পরিবর্তিত কাণ্ড। আদাকে কী বলি আমরা? রাইজোম বা গ্রন্থিকন্দ হচ্ছে আদা। রাইজোম বা গ্রন্থিকন্দ যদি বলা হয়, সেটা হচ্ছে আদা, গ্রন্থিকন্দ। ঠিক আছে, রাইজোম বা গ্রন্থিকন্দ হচ্ছে আদা, তো এটা হচ্ছে পরিবর্তিত কাণ্ড। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন। পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা এবং পাখির ডানা কিসের উদাহরণ? পতঙ্গের ডানা, বাদুড়ের ডানা আর পাখির ডানা, তিনটে ডানায় কী করবে? উঠতে সাহায্য করবে। সো মানে কাজটা সেম, তো কাজ সেম হলে আমরা কী বলবো? তাকে সমবৃত্তীয় অঙ্গ বলবো। তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। পরবর্তী কোশ্চেন দেখা যাক, 21 নম্বর কোয়েশ্চেনে কী আছে দেখো। কি বলছে 21 নম্বর কোয়েশ্চেনে? বলা আছে অ্যালগাল ব্লুম হলো, অ্যালগাল কথাটা এসছে অ্যালগি থেকে, অ্যালবি মানে হচ্ছে শৈবাল, আর ব্লুম মানে একদম বিস্ফোরণ ঘটে যাওয়া, মানে শৈবাল প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাওয়া। তো বুঝতে পারলে আনসার কী হয় তাহলে? জলাশয়ে শৈবালের পরিমাণ খুব দ্রুত বেড়ে যাওয়া। ঠিক আছে, ইউট্রফিকেশনের কারণেই তো অ্যালগাল ব্লুম হয়। আর ইউট্রফিকেশন যদি হয় তাহলে কি হয়? জলের যে বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটা বেড়ে যায়। কোনো জলের বিওডির মান যত বেশি হবে, সেই জল মনে রাখবে তত দূষিত। ঠিক আছে, যে জলের বিওডি এর মান যত বেশি, তার দ্বারা প্রমাণিত হয় সেই জল তত বেশি পরিমাণে দূষিত। পরবর্তী কোশ্চেন দেখো, 22 নম্বরের কোশ্চেন কি রয়েছে। এন্ডেমিক উদ্ভিদ তারা যারা জন্মায়। এন্ডেমিক উদ্ভিদ, এন্ডেমিক উদ্ভিদ মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদ কোনো নির্দিষ্ট এলাকায় জন্মেছে। ঠিক আছে, সীমিত ভৌগোলিক অঞ্চলে জন্মাবে। এন্ডেমিক মানে কোথায় জন্মাবে? সীমিত ভৌগোলিক অঞ্চলে, তার বাইরে সেই উদ্ভিদটা পাওয়া যায় না, তাই জন্য সেটাকে বলা হয় এন্ডেমিক উদ্ভিদ। ঠিক আছে, তো এটা অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী দেখো, 23 নম্বরের কোশ্চেন কি আছে। এক অণু NADH+H+ থেকে কত অণু ATP তৈরি হয়? প্রান্তীয় শ্বসন, সবাত শ্বসনের থার্ড যে স্টেপ, ঠিক আছে,
প্রথম হচ্ছে কি গ্লাইকোলাইসিস, দ্য নেক্সট ওয়ান ইজ ক্রেবস চক্র, অ্যান্ড দেন কামস প্রান্তীয় শ্বসন বা ইটিসি বা ইটিএস। আগের ভিডিওতে আমি ডিটেলস এগুলো তোমাদের বলেছি, যারা যারা সালোক সংশ্লেষ নিয়ে দেখতে চাও বা শ্বসন নিয়ে, এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, সেখানে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ওখানে আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি জিনিসগুলো। তো 3টে স্টেপের মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে কি বলতো, প্রান্তীয় শ্বসন। তো এই প্রান্তীয় শ্বসনে কি হয়, NADH2 আর FADH2 থেকে এটিপি তৈরি হয়, ঠিক আছে? NADH2 FADH2 এর জারণ ঘটে। এটা কি দেখো, এইচ আছে মানে কি, এটা বিজারিত অবস্থা। এইচ মানে বিজারিত অবস্থা। তো বিজারিত অবস্থা হওয়ার কারণে কি হয়, লাস্ট যে স্টেপটা হয় প্রান্তীয় শ্বসন, সেখানে কি হয় না, এদের জারণ হয়। তো জারণ হওয়ার সময় কি হয়, এটিপি তৈরি হয়। এবার NADH2 থেকেও তৈরি হয়, FADH2 থেকেও তৈরি হয়। একটা NADH2 থেকে তৈরি হয় 3 অণু, আর যদি বলে FADH2 থেকে, তাহলে মনে রাখবে 2 অণু। ওকে, শ্বসনের ক্ষেত্রে প্রথম আমরা কী দেখি, সবার শ্বসনে প্রথমে তো গ্লাইকোলাইসিস, তারপরে কি থাকে ক্রেবস চক্র। তো গ্লাইকোলাইসিস ক্রেবস চক্র দুটোই কিন্তু কি জারণমূলক প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র দুটোই হচ্ছে কি বলতো, জারণমূলক প্রক্রিয়া। কিন্তু এই জারণমূলক প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেন মানে অধিক আণবিক অণু লাগে না। কি বলতো, NAD মানে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড, আর হচ্ছে FAD, এই দুটোই কী বলতো জারক রূপে কাজ করে, যৌগগুলোকে জারিত করে। আর বিক্রিয়ার শেষে মানে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের শেষে NAD থেকে NADH2 আর FAD থেকে FADH2 তৈরি হয়। সেই NADH2 আর FADH2 টাই কী করে বলতো, লাস্টে মানে প্রান্তীয় শ্বসনে কী হয়, এদের জারণ ঘটে, ঠিক আছে? ফার্স্ট দুটো স্টেপে কি দেখলে আমাদের বিজারণ ঘটছিল, আর লাস্টে যখন প্রান্তীয় শ্বসন হবে তখন এদের জারণ ঘটবে, এবং তার সাথে কিন্তু ATP তৈরি হবে, ঠিক আছে? সেটা কোথায় ঘটে বলো, এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা তো F0F1 বা অক্সিজেনে ঘটে, সেটা কোথায় হয়, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় হয়। ওকে, ক্রেবস চক্রকে আমরা অ্যাম্ফিবোলিক পথও বলে থাকি। ক্রেবস চক্র হচ্ছে অ্যাম্ফিবোলিক পথ, মনে রাখবে। চলো 24 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে। খুব ভালো কোয়েশ্চেন, এটাও আগের ভিডিও তোমাদের আমি বলেছি, সালোক সংশ্লেষটা পড়িয়েছি, ওখানে তোমাদের বলেছি আমি। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা কে পালন করে, এরা কিন্তু জল ব্যবহার করে না, জলের পরিবর্তে এরা ব্যবহার করে কি বলতো, হাইড্রোজেন সালফাইড। কী ব্যবহার করে, হাইড্রোজেন সালফাইড। জল ব্যবহার করলে কি হতো, অক্সিজেন উৎপন্ন হতো, কিন্তু যেহেতু এরা জল ব্যবহার করে না, তাই জন্য এদের সালোক সংশ্লেষে কী হয়, অক্সিজেন উৎপন্ন হয় না। অক্সিজেনের পরিবর্তে কী উৎপন্ন হয় বলতো, সালফার উৎপন্ন হয়, সালফার, ঠিক আছে? অক্সিজেনের পরিবর্তে কী উৎপন্ন হবে, সালফার। এই যে হাইড্রোজেন সালফাইড H2S ইউজ করছে, তার জন্যই কিন্তু এদের কী উৎপন্ন হবে, সালফার উৎপন্ন হবে, এটা মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। কোশ্চেন নাম্বার 25 বলা আছে, যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? যোগ্যতমের উদ্বর্তন কে প্রবর্তন করেন, ডারউইন। কোথায় আছে, অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, ডারউইন। এবার দেখো একটা কথা বলি, ডারউইনের যে প্রতিপাদ্য বিষয়গুলো রয়েছে পরপর মুখস্থ করবে, ঠিক আছে? পরপর মুখস্থ করবে। প্রথমে কি থাকে বলো, যারা যারা তোমরা ভালো করে পড়েছো অভিযোজন অভিব্যক্তি, তারা তো জানবেই যে ডারউইনের প্রতিপাদ্য বিষয়ে প্রথম কি থাকে, অত্যাধিক হারে বংশবৃদ্ধি। নাম্বার 1 হচ্ছে ডারউইনিজমের যে প্রথম বক্তব্য, সেটা হচ্ছে অত্যাধিক হারে বংশবৃদ্ধি। 2 নম্বর হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। 3 নম্বর হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। 4 নম্বর হচ্ছে ভেদ বা প্রকরণ। 5 নম্বর হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। নাম্বার 6 হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মোস্ট ফেমাস, ঠিক আছে? থিওরি অফ ডারউইনিজম কি না, এই প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। অ্যান্ড নাম্বার 7 অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ নতুন প্রজাতির উৎপত্তি অর অরিজিন অফ নিউ স্পিসিস। তো এই 7টা যে স্টেপ বললাম, চাইলে নোট করতে পারো, বা এটা বইয়েও রয়েছে, বই থেকেও তোমরা পড়ে নিতে পারবে, ঠিক আছে? তো এখানে ডারউইন হলো আনসার। পরবর্তী কোশ্চেন দেখা যাক, কোশ্চেন নাম্বার 26 হোয়াট ইট সেজ বলা আছে, রক্ততঞ্চনের প্রয়োজন হয়। রক্ততঞ্চনের প্রয়োজন হয় কোন কোন জিনিসগুলো? প্রথমত Na+ তো প্রয়োজন হয় না, তো যেখানে যেখানে Na+ আছে সেগুলো বাদ চলে গেল। পড়ে থাকলো অনলি ওয়ান অপশন, দ্যাট ইজ ক্যালসিয়াম অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিন। সো ইট ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? রক্ততঞ্চনে কী প্রয়োজন হবে, ক্যালসিয়াম আয়ন। এখানে ক্যালসিয়াম প্লাস দিয়েছে 2+ হবে, ঠিক আছে? ক্যালসিয়াম তো প্লাস হয় না, ক্যালসিয়াম 2+ হয়, তো এটা Ca2+ আর থ্রম্বোপ্লাস্টিন। তাছাড়া আরও আছে, ফাইব্রিনোজেন রয়েছে, তারপর হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট রয়েছে, স্টেবিলাইজিং ফ্যাক্টর রয়েছে, হেজব্যান্ড ফ্যাক্টর রয়েছে, মোট 13টা ফ্যাক্টর রয়েছে। চাইলে মোটামুটি 5টা তোমরা পরপর মুখস্থ করবে, ঠিক আছে? 5টা বা 4টে পরপর মুখস্থ করে নিও, অ্যাটলিস্ট 4টে মনে রাখারই কথা। প্রথম হচ্ছে কি, ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন ফ দিয়ে শুরু হচ্ছে, ফাইব্রিনোজেন, তো মনে রাখবে ফ দিয়ে ফার্স্ট হয় আর ফ দিয়ে ফাইব্রিনোজেন, তো ফাইব্রিনোজেন হচ্ছে প্রথম। ফাইব্রিনোজেন, তারপরে প্রথম বিন,
5 প্রথম বিন, তারপর থ্রম্বোপ্লাস্টিন, দেন কামস ক্যালসিয়াম আয়ন 4 নম্বরে। ওকে, পরবর্তী দেখি কোয়েশ্চেন নাম্বার 27 কি আছে? বেলিনির নালী থাকে। বেলিনির নালী কোথায় থাকে বলো? কোথায় থাকবে? খুব সহজ, কোথায়? বৃক্কে। অপশান সি হচ্ছে কারেক্ট অপশান, বৃক্কে থাকে। বেলিনির নালী কোথায় থাকে? বৃক্কে থাকে। ওকে, তাহলে এটাও জেনেই নাও যে বেলিনির নালী কীভাবে তৈরি হয়। দেখো, বৃক্কীয় নালিকা যেগুলো রয়েছে না, ওখানে একটা রয়েছে সংগ্রাহী নালিকা, ঠিক আছে? বৃক্কীয় নালিকাও 3 প্রকারের। একটা হচ্ছে তোমার পরাসংবর্ত, হেনরি লুপ আর দূরসংবর্ত। তো তারপরে আমরা দেখি কি থাকে বলতো? সংগ্রাহী নালিকা, ঠিক আছে? সংগ্রাহী নালিকা। তো একটা সংগ্রাহী নালিকাতে অনেক কটা কিন্তু তোমার ওই দূরসংবর্ত নালিকাগুলো কানেক্টেড থাকে, ঠিক আছে? এই সংগ্রাহী নালিকাগুলো তো অনেকগুলো আছে, তো সংগ্রাহী নালিকাগুলো পরপর মিলিত হয়ে কিন্তু বেলিনের নালী গঠন করে, ঠিক আছে? মনে রাখবে, সংগ্রাহী নালিকাগুলি পরস্পর মিলিত হয়ে গঠন করে বেলিনের নালী। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28 কি আছে? নিচের যেটি উদ্ভিদের অতি প্রয়োজনীয় মৌল নয় সেটি হলো, কোনটা অতি প্রয়োজনীয় মৌল নয় বলো? কি হবে? অ্যালুমিনিয়াম হবে অবশ্যই। অপশান এ হবে এখানে কারেক্ট, ঠিক আছে? অ্যালুমিনিয়াম কিন্তু উদ্ভিদের অতি প্রয়োজনীয় মৌলের মধ্যে পড়ে না। বাকি ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো সব কিন্তু অক্সিজেন বলো, হাইড্রোজেন, কার্বন সবই হচ্ছে অতি প্রয়োজনীয় মৌলের মধ্যেই পড়বে। পরবর্তী 29 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে? বলছে মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির কাজ কি? কপাটিকার কাজ কি? কপাটিকার কাজ হচ্ছে রক্তকে প্রবাহ যেটা হচ্ছে সেটা সবসময় ইউনিডাইরেকশনাল রাখা, ঠিক আছে? রক্তের একমুখী পরিবহন। কপাটিকার কাজ হচ্ছে রক্তের একমুখী পরিবহনে সাহায্য করা, ঠিক আছে? দুটো নিলয় আছে, তো অলিন্দ নিলয়ের মাঝে দুদিকেই বাম দিকেও বাম অলিন্দ নিলয় আর ডান দিকে ডান অলিন্দ নিলয়, দুটোর মাঝে কপাটিকা থাকে। তার ফলে কী হয়? যে রক্ত সবসময় কী হয় দেখবো, অলিন্দ থেকে নিলয়ে সবসময় রক্ত যায়। কখনো দেখেছো নিলয় থেকে অলিন্দে রক্ত যাচ্ছে? তাহলে মনে থাকবে, হৃৎপিণ্ডে অবস্থিত কপাটিকাগুলির প্রধান কাজ কি হচ্ছে? রক্তের একমুখী পরিবহন ঘটানো, ঠিক আছে? পরবর্তী দেখো 30 নম্বর কোয়েশ্চেন। 30 নম্বর কোয়েশ্চেনে কী আছে দেখো? কোন কোষ অঙ্গাণুতে ক্যাটালেজ উৎসেচক পাওয়া যায়? ক্যাটালেজ উৎসেচক, ঠিক আছে? কোথায় পাওয়া যায় বলো তো? ক্যাটালেজ পাওয়া যায় কোথায় বলো তো? পারঅক্সিজমে পাওয়া যায়, ঠিক আছে? অপশান কী হবে এখানে? অপশান বি হবে কারেক্ট, ক্যাটালেজ পাওয়া যায় পারঅক্সিজমে। লাইসোজোমেও অনেক আদ্র বিশ্লেষণকারী উৎসেচক পাওয়া যায়, ঠিক আছে? আর মেসোজোম তো তোমরা জানো, মানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেসোজোম থাকে, ব্যাকটেরিয়া তো মাইটোকন্ড্রিয়া থাকে না। তো ব্যাকটেরিয়ার যে মেসোজোম হচ্ছে কোষ পর্দারই একটা অন্তর্গঠন। যদি পরীক্ষা আসে মেসোজোম কি, ব্যাকটেরিয়ার মেসোজোমটা হচ্ছে কোষ পর্দার একটা অন্তর্গঠন, যেখানে সাইটোক্রোম অক্সিডেজ নামক উৎসেচক থাকে, ঠিক আছে? যেটা শ্বসনে অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে তো বি হলো অপশন। ক্যাটাগরি 2 স্টার্ট হচ্ছে, ঠিক আছে? লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 হলো ওটা 30 পর্যন্ত, ক্যাটাগরি 2 দেখো। ক্যাটাগরি 2-তে প্রথম কোশ্চেন কি রয়েছে? পত্ররন্ধ্রের প্রধান কাজ হলো। লাইফ সায়েন্স ক্যাটাগরি 2 এর প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। দেখো প্রথমে বলা আছে কি, পত্ররন্ধ্রের প্রধান কাজ হলো। পত্ররন্ধ্রের প্রধান কাজ কি? পত্ররন্ধ্রের প্রধান কাজ হবে O2 বর্জন এবং CO2 গ্রহণ, এই দুটো হবে পত্ররন্ধ্রের কাজ, তাই না? কারণ গাছ কী করে আমরা জানি, অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড কী করে? গ্রহণ করে। তো সেই হিসেবে কী হচ্ছে, O2 বর্জন করছে আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে মনে থাকবে কি কি হলো আনসার? O2 বর্জন আর CO2 গ্রহণ। আর কিছু জিনিস তোমাদের আমি বলেছি, এই যে পত্ররন্ধ্র, মনে রাখবে বিষম পৃষ্ঠ পাতার নিম্নত্বকে এবং সমাঙ্ক পৃষ্ঠ পাতার উভয় ত্বকে, ঠিক আছে? সমাঙ্ক পৃষ্ঠ পাতার নিম্নত্বকেও পত্ররন্ধ্র থাকবে, ঊর্ধ্বত্বকেও পত্ররন্ধ্র থাকবে, কিন্তু বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে শুধুমাত্র নিম্নত্বকে পত্ররন্ধ্র প্রেজেন্ট থাকে। তো অপশান সি আর অপশান ডি এখানে কারেক্ট হয়েছে, ঠিক আছে? আর জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে, মানে জেরোফাইটিক যে উদ্ভিদগুলো তাদের ক্ষেত্রে সাংকেন স্টোমাটা বলতে হচ্ছে তোমার নিবেশিত পত্ররন্ধ্র, ঠিক আছে? নিবেশিত পত্ররন্ধ্র কাদের থাকে? জাঙ্গল উদ্ভিদের থাকবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দেখা যাক। 32 নম্বর কোয়েশ্চেন দেখো কি রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 32, ভাইরাস সম্পর্কে সঠিক বক্তব্যগুলি হলো। প্রথমেই রয়েছে ভাইরাস অকোষীয়। তো ভাইরাস তো অবশ্যই অকোষীয়, সেটা তো আমরা জানি। ভাইরাসের নির্দিষ্ট কোনো কোষীয় গঠন নেই, যার জন্য ভাইরাসে কিন্তু অকোষীয় কনসিডার করা হয়, ঠিক আছে? ভাইরাস মানে জাস্ট একটা ক্যাপসিড থাকে, ক্যাপসিড মানে হচ্ছে প্রোটিনের একটা আবরণ, তার ভেতরে একটা নিউক্লিক অ্যাসিড,
এইটুকুই হচ্ছে ভাইরাসের গঠন, ঠিক আছে। বাইরে একটা প্রোটিন আবরণ যাকে ক্যাপসিড বলা হয় এবং ভেতর থাকে নিউক্লিক অ্যাসিড, হয় আরএনএ থাকতে পারে বা ডিএনএ থাকতে পারে। ভাইরাসেরই হচ্ছে এরকম দেখা যায়, হয় জেনেটিক বস্তু ডিএনএও হতে পারে আবার আরএনএও হতে পারে। তো বলছে ভাইরাসের জিনবস্তু সবসময় আরএনএ না, ভাইরাসের জিনবস্তু সবসময় আরএনএ হবে না, ডিএনএ বা আরএনএ যে কোনো একটা হয়। ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তো এখানে সিটা ঠিক আছে, এ আর সি ঠিক হলো। আর ভাইরাস বাধ্যতামূলক পরজীবী। তো সমস্ত ভাইরাসই কিন্তু বাধ্যতামূলক পরজীবী, সমস্ত ভাইরাসই কিন্তু বাধ্যতামূলক পরজীবী। তো এখানে এ, সি আর ডি ঠিক। মনে রাখবে ভাইরাস দেহে কিন্তু কোনো কোষাঙ্গাণু থাকবে না। আমরা দেখেছি ব্যাকটেরিয়ার দেহে কোনো কোষাঙ্গাণু, পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, কিন্তু রাইবোজোম থাকে, তাই না? কিন্তু ভাইরাসের দেহে রাইবোজোমও থাকবে না, শ্বসনতন্ত্রও থাকবে না, কিছুই থাকবে না। ওকে, তো এখানে এ, সি আর ডি ঠিক হলো। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 কি রয়েছে? কোনগুলি মূলের রূপান্তর? মূলের রূপান্তর কোনগুলো? লাইফ সায়েন্স পড়াবো তোমরা এত বুঝেই গেছো যে শুধুমাত্র মাটির নিচে যেগুলো রয়েছে সেগুলো সবসময় মূল হবে এমন নয়, সেগুলো কখনো কখনো কী হয়, কাণ্ডও হয়, তাই তো। তো যে অপশানগুলো দেওয়া রয়েছে এখানের মধ্যে মূল কোনগুলো বলো, মূল কোনগুলো হবে? এখানে মূল কোনগুলো হবে দেখো, গাজর হবে মূল, রাঙা আলু হবে মূল, আর শালগম হবে মূল, ঠিক আছে। তার সাথে মূলও কিন্তু মূল হয়, গাজর, মূলো, শালগম এই তিনটে তো একই রকম হয়, আর তার সাথে রাঙা আলু, ঠিক আছে। এগুলো কিন্তু সমস্তই মূলের রূপান্তর। মনে রাখবে এই তিনটে কিন্তু কী হচ্ছে, চারটে বললাম এখানে, গাজর, মূলো, রাঙা আলু, শালগম সব কী হচ্ছে, মূলের রূপান্তর হচ্ছে। ওকে, আরেকটা জিনিস মনে রাখবে তোমরা যে ডালিয়ার ক্ষেত্রেও কিন্তু, ঠিক আছে, গুচ্ছিত মূল দেখা যায়, ডালিয়ার গুচ্ছিত মূল দেখা যায়। আর রাঙা আলুর বলা হয় কন্দাল মূল, রাঙা আলুর যে মূলটা হয় না তাকে কন্দাল মূল বলে, কন্দাল মূল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, কোয়েশ্চেন নাম্বার 34 দেখো কি আছে, কোনগুলি ex-situ সংরক্ষণ? একটু আগে আমরা একটা কোশ্চেনে ডিসকাস করলাম ex-situ কোনগুলো হবে। ex-situ হবে বীজ ব্যাংক অপশন এ, ক্রায়ো সংরক্ষণ হবে অপশন বি, বোটানিক্যাল গার্ডেনও হবে, তো অপশান সিও হবে। তো এখানে তিনটে অপশান ঠিক। অনেকেই তোমরা কনফিউশনে থাকো যে তিনটে কি গোল করবো ক্যাটাগরি 2-তে, তো ভালো করে শুনে নাও যে কটা অপশান তোমার মনে হচ্ছে একদম কারেক্ট, যদি মনে হয় একটা কারেক্ট একটাই করবে, দুটো কারেক্ট মনে হচ্ছে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে বলছি দুটোই গোল করবে, তিনটেই গোল করবে, ঠিক আছে। যে কটা তোমার মনে হচ্ছে এটা ঠিক সেগুলো প্রত্যেকটাই কিন্তু গোল করতে হবে। ক্যাটাগরি 2-তে সবসময় এমন নয় যে একের বেশি আনসার হবে, আর সবসময় এমন নয় যে একটাই আনসার হবে, ঠিক আছে। তো কখনো কখনো একটাও আনসার হতে পারে, কখনো কখনো মোর দ্যান ওয়ান হতে পারে। চলো এখানে এ, বি আর সি হলো। পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 কি আছে, হাইপোথ্যালামাসের প্রধান কাজ? হাইপোথ্যালামাস যাকে আমরা সর্বোচ্চ প্রভুগ্রন্থিও বলে থাকি বা সুপ্রিম কমান্ডার, ঠিক আছে। তো বলছে প্রথমে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। তো হাইপোথ্যালামাস কিন্তু স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, অবশ্যই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আর হাইপোথ্যালামাস হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণের মানে সর্বোচ্চ স্থান বলতে পারো তোমরা এটাকে, বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজ করে, এটাও তোমরা বলতে পারো। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সর্বোচ্চ কেন্দ্র হিসেবে কাজ করে এই হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে অন্তঃক্ষেরা তন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তো নিয়ন্ত্রণ তো করেই, রিলিজিং হরমোন আর ইনহিবিটিং হরমোন ক্ষরণের মাধ্যমে হাইপোথ্যালামাস কী করে, পিটুইটারিকে রেগুলেট করে। তাহলে পিটুইটারি তো বাকি অন্তঃক্ষরা তন্ত্রগুলোকে রেগুলেট করছে, তাহলে কী হচ্ছে আলটিমেটলি হাইপোথ্যালামাস কিন্তু কন্ট্রোলে রাখছে। তারপর বলছে দেহভঙ্গি দেহসাম্য নিয়ন্ত্রণ, এটা তো হবে না, দেহভঙ্গি দেহসাম্যকে নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে ব্যক্তিত্ব সামাজিক আচরণ, এটাও নয়, ব্যক্তিত্ব আচরণ নিয়ন্ত্রণ করে থ্যালামাস, ঠিক আছে। থ্যালামাসকে আমরা রিলে সেন্টারও বলে থাকি, বা গুরু মস্তিষ্কের প্রবেশদ্বার বা সিংহদ্বারও বলা হয় থ্যালামাসকে। তো এখানে দুটো অপশন ঠিক হয়েছে, অপশান এ আর অপশান বি। তার মানে যদি এই ধরনের কোশ্চেন থাকে যেখানে এ আর বি দুটো ঠিক, তোমরা কিন্তু পরীক্ষাতেও ওএমআর শিটে একেও গোল করবে, বিকেও গোল করবে, ঠিক আছে। হাইপোথ্যালামাসের প্রচুর কাজ রয়েছে, একবার আমি বলেই তোমাদের যদি একটু মেমোরাইজ হয়ে যায় তাহলে ভালো হবে। হাইপোথ্যালামাসের কাজের মধ্যে প্রথমে কী বললাম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে তোমার দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ, মানসিক আবেগ নিয়ন্ত্রণ মানে হাসি, কান্না, ভয়, ক্রোধ, উত্তেজনা, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ। তারপর হচ্ছে ক্ষুধা, তৃষ্ণা, খাদ্য গ্রহণ, এগুলো নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে তোমার যৌনক্রিয়া নিয়ন্ত্রণ, তারপর পিটুইটারিকে নিয়ন্ত্রণ করছে, জলসাম্য নিয়ন্ত্রণ করে, অনেক কিছুই কিন্তু, নিদ্রা নিয়ন্ত্রণ করে, হাইপোথ্যালামাস প্রচুর জিনিস নিয়ন্ত্রণ করে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 36 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে,
প্রোটোজোয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রোটিস্টার বৈশিষ্ট্য এখানে কি কোয়েশ্চেন নাম্বার 36 দেখো কি রয়েছে, প্রোটোজোয়ার বৈশিষ্ট্য। প্রথমে আছে বহুকোষী, তো প্রোটোজোয়া আমরা জানি কি এককোষী, তাই তো। তারপর হচ্ছে ইউক্যারিওটিক, তো প্রোটোজোয়া তো অবশ্যই ইউক্যারিওটিক হয়, তো অপশানে বি হবে। হিস্টোন প্রোটিন বিহীন, প্রোটোজোয়ার কিন্তু হিস্টোন প্রোটিন থাকবে। প্রোটোজোয়া কি বললাম ইউক্যারিওটিক, তাহলে সুগঠিত নিউক্লিয়াসও থাকবে আর হিস্টোন প্রোটিনও থাকবে। নেক্সট হচ্ছে গমনাঙ্গ সিলিয়া, সিউডোপোডিয়া আর ফ্লাজেলা, তো অপশান ডিটাও এখানে ঠিক হবে। অপশান বি আর অপশান ডি হচ্ছে এখানে ঠিক প্রোটোজোয়ার বৈশিষ্ট্য হিসেবে। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 37 কি রয়েছে, সঠিক জোড়াগুলি চিহ্নিত করো। প্রথমে আছে হাইপোথ্যালামাস জিএনআরএইচ, তো জিএনআরএইচ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, সেটা তো হাইপোথ্যালামাস থেকেই খরিত হবে। তারপর হচ্ছে অগ্রপিটরি অক্সিটোসিন, এটা ভুল। শুক্রাশয় টেস্টোস্টেরন খরিত হয়, তো এখানে অপশান এ আর অপশান সিটা কিন্তু ঠিকই রয়েছে। আরেকটা দেখো এখানে রয়েছে কি প্লাসেন্টা থেকে রেনিন, তো প্লাসেন্টা থেকে কিন্তু রেনিন খরিত হয়, যেটা গর্ভাবস্থায় বিভিন্ন পরিবর্তনে সাহায্য করে। প্লাসেন্টা থেকে অনেক হরমোনই খরিত হয়, যেমন ইস্ট্রোজেন খরিত হয়, প্রোজেস্টেরন খরিত হয়, তারপরে এইচসিজি খরিত হয়, তারপর হচ্ছে তোমার এইচসিএস মানে হিউম্যান কোরিওনিক স্টোমাটোট্র্যাপিন খরিত হয়, ঠিক আছে। তাছাড়া আরও একটা রয়েছে রিল্যাক্সিন, যেটা প্লাসেন্টা থেকে খরিত হয়। এতগুলো, আর তার সাথে রেনিন তো আছেই, ঠিক আছে। প্লাসেন্টার কিন্তু এই অন্তঃক্ষরা বৈশিষ্ট্যটা প্লাসেন্টার রয়েছে, এখান থেকে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ হরমোন খরিত হয়। তো সেই হিসাবে এখানে দেখলে দেখো রাইট অপশান কী কী হচ্ছে, অপশান এ হচ্ছে, অপশান সি হচ্ছে, আর অপশান ডি হচ্ছে এখানে সঠিক। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 38-এ কী রয়েছে, কি বলা আছে, নিচের কোনগুলি মৃত প্রকৃতির। মৃত প্রকৃতির কোনগুলো বলো। এখানে মৃত প্রকৃতি হচ্ছে প্রথমত বাস্ট তন্তু হবে, তন্তু মানেই মৃত। তারপর হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা সজীব হয়। ট্রাকিয়া মৃত হয় এবং স্ক্লেরাইড মৃত হয়। এ মৃত, সি মৃত আর ডি, এই তিনটে কিন্তু এখানে হবে কারেক্ট অপশান, ঠিক আছে। এ, সি আর ডি হচ্ছে এখানে সঠিক। আচ্ছা, বাস্ট তন্তু মানে কিন্তু তোমার ফ্লোয়েম তন্তু, এটা মনে রাখবে, ঠিক আছে। ফ্লোয়েম তন্তুকে বাস্ট তন্তু বলা হয় আর জাইলেম তন্তুকে কাষ্ঠল তন্তু বলা হয়। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 39 কি রয়েছে, কোনগুলি স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন কোনগুলো এখানে কী কী আছে অপশানে, কর্টিসোল, অ্যালডোস্টেরন, প্রোজেস্টেরন আর অ্যাড্রিনালিন। তো এখানে স্টেরয়েড কোনগুলো, স্টেরয়েড হচ্ছে প্রথম, তোমরা সবাই একটা অ্যাটলিস্ট এখান থেকে জানো যেটা স্টেরয়েড, সেটা হচ্ছে প্রোজেস্টেরন, তাই তো। কিন্তু বাকি আরও এখানে কিছু স্টেরয়েড হরমোন রয়েছে, যেমন কর্টিসোল, কর্টিসল কিন্তু এখানে স্টেরয়েড হরমোন হবে। তাছাড়া আরেকটা এখানে দেখছো তোমরা অ্যালডোস্টেরন, এটাও কিন্তু স্টেরয়েড হরমোন, ঠিক আছে। দেখো প্রোজেস্টেরন তো গোনাড থেকে খরিত হয়, মানে তোমার প্রোজেস্টেরন কোথা থেকে খরিত হয়, কর্পাস লিউটিয়াম থেকে খরিত হচ্ছে। আর এই যে কর্টিসল, অ্যালডোস্টেরন, এইগুলো কোথা থেকে খরিত হয়, এগুলো হচ্ছে কর্টিকোস্টেরয়েডস। এগুলো কী বলি আমরা, কর্টিকোস্টেরয়েডস, জেনে রাখবে, কর্টিকোস্টেরয়েডস। এগুলো হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে খরিত হয়, এগুলোকে কর্টিকোস্টেরয়েডসও বলা হয়, যেহেতু কর্টেক্স থেকে খরিত হচ্ছে। আরেকটা এখানে দেওয়া নেই, অ্যাড্রেনাল কর্টেক্স থেকে আরেকটা খরিত হয়, কর্টিসল, অ্যালডোস্টেরন, আরেকটা হচ্ছে কী বলতো, সেক্স স্টেরয়েডস, ঠিক আছে। এগুলো অ্যাড্রিনাল যে কর্টেক্স সেখান থেকে খরিত হয়। এমনিতে দেখবে আমরা শুধুমাত্র অ্যাড্রিনাল গ্রন্থি থেকে সবসময় মেডুলার পার্টটাই পড়ি, তাই না। তোমরা দেখবে সবসময় মেডুলা মানে এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন বা অ্যাড্রিনালের নর অ্যাড্রিনালিনটা পড়ছো, কিন্তু সেটা অ্যাড্রিনাল মেডুলা থেকে নিঃসৃত হয়, মনে রাখবে। আর বাকি কর্টিসল, অ্যালডোস্টেরন আর গ্লুকোকর্টিকয়েড যদি বলে, বা তোমার হচ্ছে আরটা কী বললাম, সেক্স স্টেরয়েডস, সেগুলো হচ্ছে কিন্তু অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হয়, আর এদের বলা হয় কর্টিকোস্টেরয়েডস। ওকে, মেডুলা থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো কিন্তু মেনলি সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে। কার সঙ্গে সম্পর্কিত, সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। আর একটা খুব ভালো কোশ্চেন আমি তোমাদের বলে দিচ্ছি, একটা হরমোন আছে তোমরা পড়ো সবসময়, এসিটিএইচ, অ্যাড্রেনো কর্টিকোট্রফিক হরমোন, পড়ো তো, যেটা কোথা থেকে খরিত হয়, অগ্রপিটুইটারি থেকে। এবার দেখো এটা অগ্রপিটুইটারি থেকে খরিত হয় ঠিকই, কিন্তু অ্যাড্রেনাল গ্রন্থির উপর কাজ করে, বাট মনে রাখবে ইট অ্যাক্টস অন দ্য অ্যাড্রেনাল কর্টেক্স, নট দ্য মেডুলা, ঠিক আছে। অ্যাড্রেনাল কর্টেক্সের ওপর কাজ করে কিন্তু, ওকে। এসিটিএইচ কাজ করে অ্যাড্রেনাল কর্টেক্সের ওপর। আর মেডুলা থেকে যে হরমোনগুলো খরিত হয় মানে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, স্বাভাবিক অবস্থাগুলো খুব একটা প্রেজেন্ট থাকে না, কিন্তু এই জিনিসগুলো কর্টিসল বলো, অ্যালডোস্টেরন বলো, এগুলো কিন্তু খুবই অপরিহার্য হরমোন। অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলো কিন্তু জীবন ধারণের জন্য একদম অপরিহার্য, ভেবে নাও। তো এখানে কী কী অপশান ঠিক হলো সেটা হচ্ছে মেন কথা, কর্টিসল হলো, অ্যালডোস্টেরন হলো আর প্রোজেস্টেরন হলো। পরবর্তী দেখো কি রয়েছে, সঠিক জোড়াগুলি চিহ্নিত করো, কোনগুলো সঠিক।
বলা আছে কি ক্যালসিটোনিন থাইরয়েড গ্ল্যান্ড। তো ক্যালসিটোনিন তো অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ড থেকেই ক্ষরিত হয়, ঠিক আছে। ক্যালসিটোনিন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়। এটা এক ধরনের পলিপেপটাইড হরমোন, আর এই হরমোন প্লাজমায় ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে। কি বললাম? ক্যালসিটোনিন সম্পর্কে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, এটা এক ধরনের পলিপেপটাইড হরমোন, আর কি এটা প্লাজমায় ক্যালসিয়ামের মাত্রা হ্রাস করে। রিল্যাক্সিন থেকে প্লাসেন্টা ক্ষরিত হয়, অবশ্যই হয়। আর রয়েছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল কর্টেক্স, না অ্যাড্রিনাল ক্ষরিত হয় অ্যাড্রিনাল মেডুলা থেকে। মেলাটোনিন পিনিয়াল বডি। সো দিস অপশান ইজ কারেক্ট। তো অপশান এ কারেক্ট, অপশান বি কারেক্ট, আর অপশান ডি, এখানে তিনটে অপশান কিন্তু কারেক্ট হলো, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1 স্টার্ট হচ্ছে, ঠিক আছে। কী আছে দেখো, প্রথমেই ভরের পরিবর্তন ইন্টু বেগ বাই সময়। ভরের পরিবর্তন ইন্টু বেগ বাই সময়। তো ইজিলি তোমরা করে দাও, ভরের পরিবর্তন মানে কি, সেই ভরই বেরোবে, বেগ মানে ভি আর সময় মানে টি। ভি বাই টি মানে কি হয়, এ হয়, তাহলে এম এ, আর এম এ সমান কি হয়, বল। তো বল কোথায় আছে, অপশন সিতে। তো অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 42। প্লবতা কোন দিকে কাজ করে? প্লবতা সবসময় ওজনের বিপরীত দিকে, মানে ওজন করে নিচের দিকে কাজ, প্লবতা করে ঊর্ধ্ব অভিমুখে কাজ। তো অপশান সি হচ্ছে এখানে কারেক্ট, ঊর্ধ্ব অভিমুখে প্লবতা কাজ করে, যার জন্য কি হয়, জলে কোনো বস্তু নিমজ্জিত করলে তার আপাত ওজন কী হয়, কমে যায়। পরবর্তী দেখো, কোয়েশ্চেন নাম্বার 43। কোনো বস্তুকণার মুক্তিবেগের মান। মুক্তিবেগ মানে কি? মুক্তিবেগ মানে হচ্ছে যে বেগে বস্তুকে ছুঁড়লে, ঠিক আছে, বা বস্তুতে যে বেগ প্রেজেন্ট থাকলে সেটা পৃথিবীর আকর্ষণ বলে বাইরে চলে যাবে। এমনিতে কি আমরা কোনো জিনিস ছুঁড়ে দিলে সেটা পৃথিবীর আকর্ষণ বলের জন্য আবার ফিরে চলে আসে, কিন্তু মুক্তিবেগ হচ্ছে এমন একটা বেগের মান যেখানে কি হয় না, বস্তুটা একদম বাইরে মহাশূন্যে চলে যাবে, পৃথিবীতে আর ফিরেই আসবে না, মানে পুরো গ্র্যাভিটেশনাল ফোর্সের বাইরে চলে যাবে। তো তার মান কত, 11.2 কিমি পার সেকেন্ড, ঠিক আছে। কি হবে, 11.2 কিমি পার সেকেন্ড। অপশান সি হবে এখানে সঠিক আনসার। পরেরটা দেখো, কোশ্চেন নাম্বার 44 নম্বর কোশ্চেনে কি আছে, একটি বস্তুকে যখন উল্লম্বভাবে ওপরে ছোড়া হয় তখন বস্তুর গতিশক্তি, যখন উল্লম্বভাবে আমি উপরে ছুঁড়বো একটা বস্তুকে, বস্তুর গতিবেগ কী হবে, আস্তে আস্তে কমতে থাকবে, তাই না। তো গতিবেগ যদি কমে তো গতিশক্তিও কমবে, আর স্থিতিশক্তি কী হবে, বাড়তে থাকে, গতিশক্তি কমতে থাকে। কোশ্চেন নাম্বার 45 দেখো কি আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ লাগবে? 5 গ্রাম বরফকে আমি জলে পরিণত করতে চাই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তো কত লাগবে জলের আপেক্ষে, মানে কি বলছে, হ্যাঁ, লিন তাপের মান কত? লিন তাপের মান কি জানো তুমি? গলনী ভবনের লিন তাপ কত হয়, 80 ক্যালোরি পার গ্রাম। মানে 1 গ্রামকে যদি আমি 1 গ্রাম বরফকে যদি 1 গ্রাম জল করতে চাই, আমাকে তাহলে 80 ক্যালোরি তাপ দিতে হবে, কিন্তু এখানে বলেছে 5 গ্রাম বরফ, তাহলে কত হবে, 80 × 5 হবে, 80 × 5 এত ক্যালোরি হবে। তো 5 × 8 = 40, মানে 400 ক্যালোরি তাপ কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে, 400 ক্যালোরি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 46 কি আছে, 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি? 138 হার্জ সমমেল মানে কি? সমমেল মানে আমরা জানি হচ্ছে সাধারণ গুণিতক হবে, ঠিক আছে। যদি বলতো অষ্টক, যদি বলতো অষ্টক বের করতে বলতো, যদি বলতো এই কম্পাঙ্কেরই অষ্টক কত, অষ্টক মানে যে কম্পাঙ্ক দেওয়া থাকবে তাকে 2 দিয়ে গুণ করবে, সেটা হবে অষ্টক, ঠিক আছে। বলেছে সমমেল, সমমেল মানে সাধারণ গুণিতক তোমাকে বের করতে হবে। দেখো তাহলে 138-এর ডবল তো 276 হয়, তো এটা তো দ্বিগুণ আছে, 515 হবে না, 266ও হবে না, আর এটা হবে কি, এটা দেখো যাচ্ছে কি না, একটা তো বেরিয়েই গেছে, আর না বের করলেও চলবে। তো এখানে কারেক্ট অপশান কী হচ্ছে দেখো, এটাই হচ্ছে, ঠিক আছে। অপশান কি হলো, অপশান হয়ে গেছে তোমার অপশান এ হয়ে গেছে আমাদের কারেক্ট অপশান, ঠিক আছে। সমমেল মানে মনে রাখবে সাধারণ গুণিতক, অষ্টক মানে দ্বিগুণ, ঠিক আছে। তো দ্বিগুণও তো এটা গুণিতকই হচ্ছে, সেই হিসেবে অপশান এ হলো কারেক্ট। পরবর্তী দেখব, কোয়েশ্চেন নাম্বার 47। সোডিয়াম পরমাণুর সংকেত এখানে দেওয়া রয়েছে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ কক্ষে কটি ইলেকট্রন আছে? ইলেকট্রন বিন্যাস আমরা করবো কোনটা দেখে, প্রোটন সংখ্যা দেখে। 11কে যদি বিন্যাস করে তুমি কি পাবে, 2, 8 আর 1 পাবে। তো সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা, তো এখানে অপশন এ হবে 1। আর এর যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতাও কত হয়, 1ই হয়। আর এটা কোন নম্বর, যদি বলি কত নম্বর শ্রেণীতে আছে, পর্যায় সারণীতে 1 নম্বর শ্রেণীতে আছে, ঠিক আছে। 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে সোডিয়াম রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 48 বলছে, নিচের কোন অধাতুটি তড়িতের সুপরিবাহী? অধাতু হওয়া সত্ত্বেও তড়িতের সুপরিবাহী কোনটা, সেটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। গ্রাফাইট হচ্ছে অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী।
পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 49। একটা পরমাণু দেওয়া রয়েছে এক্স, বলছে পরমাণুটির নিউট্রন সংখ্যা 2 বৃদ্ধি পেলে নতুন সংকেত কি হবে। দেখো যদি নিউট্রন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কী বৃদ্ধি পাবে, ভর সংখ্যা বৃদ্ধি পাবে। প্রোটন সংখ্যা তো বৃদ্ধি পাবে না, নিউট্রন সংখ্যা বাড়াবে বলেছে, নিচেরটা একই থাকবে কিন্তু ওপরে 2 বেড়ে যাবে। দেখো প্রোটন একই আছে কিন্তু ওপরে কী হয়েছে, 2 বেড়ে গেছে, তো এখানে 90x 232 হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 50 কী রয়েছে, Na2CO3 লবণটির আর্দ্র বিশ্লেষণে উৎপন্ন হয় Na2CO3। তাহলে প্রথমত একে আর্দ্র বিশ্লেষণে কী কী উৎপন্ন হবে, দেখো সোডিয়াম আছে, তাহলে এখানে কে এর তো কোনো কথাই হবে না, তো কে এর তো অপশন বাদই হয়ে গেল। Na2CO3 কে যদি আমি ভাঙি তাহলে আমি কী পাবো, 2Na+, আর তার সাথে কী পাবো, CO3 2-। তাহলে এখান থেকে তো বুঝতেই পারছো, দেখো তোমরা যদি মলিকিউলগুলোও যদি মিলিয়ে দেখো না তাহলেও আনসার পেয়ে যাবে। দেখো এখানে সি কার্বন আছে কিন্তু এখানে কার্বন নেই, এখানেও কার্বন নেই, তাহলে তো হচ্ছেই না ওই অপশানগুলো, কোনটা হচ্ছে দেখো এমনিতেই বোঝা যাচ্ছে অপশান ডি হবে, তাই না। এখানে কী হবে, অপশান ডি হবে সঠিক আনসার। H2CO3 মানে কার্বনিক অ্যাসিড, তার সাথে হচ্ছে NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। কোশ্চেন নাম্বার 51, ফারেনহাইট স্কেলের কত উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফ হয়। বিশুদ্ধ জল জমে যদি বরফ হতে হয় তাহলে সেটা বিশুদ্ধ জল কত ডিগ্রিতে, 100 ডিগ্রি সেলসিয়াস, সরি বিশুদ্ধ জল জমে বরফ হয় বলেছে এখানে, তো বরফ হবে কততে, 0 ডিগ্রিতে। বরফ হবে কোথায়, 0 ডিগ্রিতে। তো 0 ডিগ্রি সেলসিয়াসের মান তোমরা বের করে নিতে পারো তাহলেও হবে। এমনিতেও তো বোঝা যাচ্ছে 200 মানে 32 হবে আনসার, তাই তো 32 ডিগ্রি ফারেনহাইট। এমনি দেখো এমনিও বের করে নাও, C/5 সমান কী হয়, F - 32/9 হয়, তাই না। তো এখানে সি তো 0 ডিগ্রি, তো 0 বসালাম, তো এটা পুরোটা 0 হয়ে গেল। সে 0-র সাথে 9কে গুণ করলেও 0 হয়ে যাবে, তো এফ এর মান আলটিমেটলি 32ই বেরোবে, তো এখানে অপশান বিটাই কারেক্ট হবে। ঠিক আছে, এভাবে তোমরা বের করে নিতে পারো। আচ্ছা, বিশুদ্ধ জলে জমে বরফ হয় মানে কি, হিমাঙ্ক, সেই হিমাঙ্কটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলে স্ফুটনাঙ্ক কত হয়, 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পরবর্তী দেখো 51 হলো 52 নম্বর কোয়েশ্চেন। একটি উত্তর লেন্সের ফোকাস দূরত্ব ক্যাপিটাল স্মল এফ, কোনো বস্তু লেন্স থেকে এক্স দূরত্বে থাকলে বস্তু একটি সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হচ্ছে। যদি সমশীর্ষ প্রতিবিম্ব গঠন হয় তার মানে বস্তুটাকে আমি কোন পজিশনে রেখেছি। উত্তর লেন্সের ক্ষেত্রে যদি তোমাকে সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে হয়, ঠিক আছে, সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে হয় তাহলে বস্তুর অবস্থান সবসময় ফোকাস বিন্দু আর আলোক কেন্দ্রের মধ্যে, মানে ফোকাসের থেকে অ্যাকচুয়ালি কম হতে হবে। তো ফোকাস থেকে কম রয়েছে অপশান ডিতে, তাহলে অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, কোশ্চেন নাম্বার 53। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এর প্রধান উপাদান কী, প্রধান উপাদান হচ্ছে মিথেন, অপশান এ হবে এখানে ঠিক। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54, বলছে আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি সৃষ্টি হয়, তার ভর সংখ্যা পুরনো নিউক্লিয়াস থেকে কি হবে। আলফা কণা বেরিয়ে যাওয়া মানে ওপরে ভর সংখ্যা 4 কমে যাবে, কি হবে, 4 একক কমে যাবে। আলফা কণার সংকেত হচ্ছে, আলফা কণা মানে কি, আলফা কণা হচ্ছে হিলিয়াম ডাইপজিটিভ আয়ন He2+, এটা হচ্ছে আলফা কণা। ঠিক আছে, আর সংকেত হিসেবে লিখলে আমি এরকম লিখতে পারি 2He4। 2He4 তোমরা মনে রাখবে, যখনই আলফা কণা বের করতে বলবে না, মনে করো এরকম কোনো পরমাণু আছে, ঠিক আছে, 92U232, যেখান থেকে তোমাকে মাইনাস করতে বলছে আলফা, দিয়ে বলো যেটা উৎপন্ন হবে তার প্রোটন সংখ্যা বা ভর সংখ্যা কত কত হবে। তো আলফার জায়গায় তোমরা লিখে নেবে কী বলতো, 2He4। এবার ওপর থেকে ওপরটা মাইনাস করে দাও, তাহলে দেখো নিচে কত মাইনাস হবে, 2, তাহলে এখানে 90 হবে। ওপরে কত মাইনাস হবে, 4, তাহলে 228 হবে। ঠিক আছে, মানে ওপরটা 4 কমিয়ে দেবে আর নিচটা 2 কমিয়ে দেবে, তাহলে উত্তর চলে আসবে। ঠিক আছে, পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার, ভর সংখ্যা চেয়েছিল তো ভর সংখ্যা তো 4 কমবে, ঠিকই আছে। নেক্সট দেখো 54 হলো 55 নম্বর কোয়েশ্চেন। কী রয়েছে, 60 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 15.5 গ্রাম কোনো লবণের সম্পৃক্ত দ্রবণে লবণ আছে 5.5 গ্রাম, ওই উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত। দ্রাব্যতা মানে কি হয়, দ্রাব্যতা মানে উপর ভাষায় আমরা দ্রাবের ওজন, দ্রাব কত রয়েছে 5.5, তাহলে 5.5 বসিয়ে দাও, নিচে কী হবে দ্রাবক, তো এইটা থেকে এটা মাইনাস করলে তুমি এখানে দ্রাবক পেয়ে যাবে, কারণ এটা দেওয়া আছে দ্রবণ, তো মাইনাস করলে তুমি পাবে 10 ইন্টু পাবে তুমি 100, তো এখানে পয়েন্ট তোলো, নিচে 10 পাবে, 2 0 আর এখানে 2 0 কেটে যাবে, উত্তর হবে 55, অপশান সি হবে সঠিক। নেক্সট 56 নম্বর কোয়েশ্চেন, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 2 স্টার্ট হবে এখান থেকে। বলছে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে যে পরিবর্তন ঘটে, আলফা কণা বেরিয়ে গেলে কি হয়, ভর সংখ্যা 4 কমে আর প্রোটন সংখ্যা কত কমে, 2 কমে যায়, তো এ আর বি এখানে হচ্ছে সঠিক অপশান।
নেক্সট 57 নম্বর কোয়েশ্চেন কী আছে, জলের আণবিক ভর 18 হলে 18 গ্রাম জল বলতে বোঝায়। জলের আণবিক ভর যদি 18 হয় তাহলে 18 গ্রাম জল মানে 1 মোল জল বোঝাবে। 18 গ্রামের জলের অণুর সংখ্যা হবে 6.022 × 10⁻23। তাহলে এখানে অপশন বি আর অপশন ডি হয়ে যাবে সঠিক। এসটিপিতে আয়তন 224 হবে না, কত হওয়া উচিত ছিল? 22.4 লিটার। আর এটা হাফ মোল হবে না, 1 মোল, তাই তো? চলো নেক্সট কোশ্চেন দেখো। 58 নম্বরে কি আছে, কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া হয় গ্যাসের চাপ কী হবে? বেড়ে যাবে, গতিশক্তিও বেড়ে যাবে, আকর্ষণ বল বৃদ্ধি পাবে না, কমে যাবে, আর অণুগুলির মধ্যবর্তী দূরত্ব অবশ্যই বেড়ে যাবে। যেহেতু গতিবেগ বৃদ্ধি পেয়েছে তাহলে কী হবে? সবগুলো মানে বেশি গতিবেগে ছুটবে, তাহলে কী হবে? তাদের মধ্যে যে দূরত্ব সেটা আস্তে আস্তে কী হবে? বাড়তে থাকবে। তো এখানে অপশান এ ঠিক আছে, বি ঠিক আছে, আর অপশান কি ঠিক আছে? ডি ঠিক আছে। ওকে, চলো। দ্য নেক্সট ওয়ান কোয়েশ্চেন ইজ, লুইস ডট বা ইলেকট্রন ডট গঠিত হয় যে সমস্ত যৌগে। অবশ্যই সমযোজী যৌগের হবে। তো সমযোজী কোনগুলো? এখানে দেখো, জল সমযোজী, ঠিক আছে, অ্যামোনিয়া সমযোজী, আর মিথেন সমযোজী। তাহলে হয়ে গেল, এ হলো, বি হলো, আর ডি হলো। ব্যাস, একদম সহজ কোয়েশ্চেন ছিল। পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোনগুলি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী কোনগুলো? সিলিকন আর জার্মেনিয়াম। অপশান যাই হোক না কেন, সিলিকন আর জার্মেনিয়াম বিতে আছে আর একটা ডিতে আছে, তো বি আর ডি হচ্ছে এখানে সঠিক। এরপরে কিসের কোশ্চেন থাকবে? ইংলিশের কোশ্চেন থাকবে। দেখে নাও কী রয়েছে। এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওম্যান ইন স্প্রেডিং হিজ লাভ। মানে যে মহিলা বা পুরুষ মানে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য করে না, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? কি বলবো তাকে আমরা? ফিলান্থ্রপিস্ট বলবো। অবশ্যই কি বলবো? ফিলান্থ্রপিস্ট। অপশান সি হবে এখানে কারেক্ট, ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, ঠিক আছে, অপশান সি হয়ে গেল এখানে সঠিক। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 62, সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে কি বলতো? প্রসপেরাস, বিখ্যাত একদম, যার ধন সম্পত্তি সব রয়েছে, ঠিক আছে, প্রসপেরাস। অপশান এ হবে এখানে সঠিক, সিনোনিম বলেছিল। পরবর্তী দেখো 63, কী রয়েছে? সিনোনিম অফ কনসাইজ। কনসাইজ মানে কি? কোনো জিনিসকে ছোট করা, জিস্ট করা, স্মল করা, সামারি করা, সেগুলো হচ্ছে ব্রিফ করা, সেটা হচ্ছে কনসাইজ করা। তো কনসাইজ কী হবে? ব্রিফ। ঠিক আছে, বলে না কোনো কথা যে ব্রিফে বলো, মানে হচ্ছে শর্ট করে বলো আমাকে, বা সামারিটা শুধু বলো, তো সেটা হচ্ছে ব্রিফ। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 64, অ্যান্টোনিম অফ সিনথেটিক। সিনথেটিক মানে কি? সিনথেটিক মানে হচ্ছে যেটা সিনথেসিস করা হয়েছে। সিনথেটিক মানেই তো হচ্ছে আর্টিফিশিয়াল, তো ন্যাচারাল হবে। কী হবে? ন্যাচারাল। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 65, অ্যান্টোনিম অফ সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি বলতো? বাহ্যিক, ঠিক আছে, সুপারফিশিয়াল মানে বাহ্যিক। তো বাহ্যিকের সাথে কী হবে? রিয়াল। অ্যান্টোনিম বলেছে যেটা বাস্তব, রিয়াল, অপশন ডি হবে। তারপরে অ্যান্টোনিম অফ ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি বলতো? ইনসিগনিফিক্যান্ট, মানে যেটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে ট্রিভিয়াল। তো ট্রিভিয়ালের অ্যান্টোনিম হবে কি? সিগনিফিক্যান্ট। ট্রিভিয়ালের অ্যান্টোনিম কী হয়ে যাবে? সিগনিফিক্যান্ট। ঠিক আছে, কী আছে দেখো তাহলে, ট্রিভিয়ালের অ্যান্টোনিম কী হবে? ট্রিভিয়ালের অ্যান্টোনিম হবে সিগনিফিক্যান্ট, তাই তো অপশন বি হবে এখানে সঠিক। পরবর্তী দেখো, যদি সিনোনিম বলতো না ট্রিভিয়ালের সিনোনিম, তাহলে কিন্তু আনইম্পর্টেন্ট হতো। এখানে অ্যান্টোনিম বলেছে তাই কী হবে? সিগনিফিক্যান্ট হবে। ঠিক আছে, বি হবে সঠিক। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 67, অ্যান্টোনিম অফ নোমাডিক। নোমাডিক মানে হচ্ছে যাযাবর। নোমাডিক মানে যাযাবর, যারা এক স্থান থেকে এক স্থানে ঘুরে বেড়ায়, তো ভবঘুরেও বলতে পারি। তো এর অ্যান্টোনিম কী হয়ে যাবে? স্ট্যাটিক। অপশন ডি হবে এখানে কারেক্ট আনসার, স্ট্যাটিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 68, কী আছে? এটাও অ্যান্টোনিম কিসের? নার্চার। নার্চার মানে কি? লালন পালন করা, প্রতিপালন করা, কেয়ার করা, এগুলো হচ্ছে নার্চার করা। ঠিক আছে, তো নারিশও হবে, রিয়ারও হবে, টেকিং কেয়ারও হবে অ্যাজ সিনোনিম, বাট অ্যান্টোনিম কী হবে এখানে? নেগলেক্ট। নার্চারের অ্যান্টোনিম হবে কি? নেগলেক্ট। অপশান সি হবে এখানে কারেক্ট। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 69, ওয়ান হু ফিডস অন ফ্রুটস অনলি। একজন যে শুধু ফল খেয়ে বেঁচে থাকে, কী হবে? ফ্রুগিভোরাস। কী হয়ে যাবে? ফ্রুগিভোরাস। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 70, দ্য স্টাডি অফ মাউন্টেন্স ইজ কল্ড। মাউন্টেনের স্টাডিকে কী বলা হয়? ওরোলজি। কী বলা হয়? ওরোলজি। অপশন ডি হবে এখানে সঠিক, ওরোলজি। তারপরে দেখো 71 নম্বর কোয়েশ্চেন, কারেক্ট স্পেলিং তোমাকে এখানে বলতে হবে। এখানে কারেক্ট স্পেলিং কোনটা? না এক্সপেন্সিভ কারেক্ট, না অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট, না স্ট্রেঞ্জার কারেক্ট। কারেক্ট হচ্ছে কি? অ্যাপ্রিসিয়েট। অপশন বিটা হচ্ছে এখানে সঠিক। ঠিক আছে, APPRECIATE, অ্যাপ্রিসিয়েটটা একদম ঠিক। তারপর 72 নম্বর দেখো কি আছে,
দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ান্স ওয়াইফ ইজ কল্ড, স্ত্রীকে হত্যা কি বলা হয়? ইউক্সোরিসাইড। এটা ই হবে না, আর হবে, ঠিক আছে, বানানটা একটু দেখে নেবে। ইউক্সোরিসাইড হচ্ছে কিলিং অফ ওয়ান্স ওয়াইফ, সরোরিসাইড মানে হচ্ছে কিলিং অফ ওয়ান্স সিস্টার যদি বলে, ঠিক আছে। এভিসাইড মানে হচ্ছে যদি পাখিকে মারা হয় সেটা। আর হচ্ছে তোমার জিনোসাইড মানে কিলিং এ হোল গ্রুপ অফ পিপল হচ্ছে জিনোসাইড। এখানে আনসার কি হলো? এখানে আনসার হলো ইউক্সোরিসাইড, বানানটা ঠিক করে নেবে কেমন। অপশন ডি হলো এখানে সঠিক। তারপরে দেখো 73 নম্বর কোশ্চেন, সিলেক্ট দ্য সিনোনিম অফ কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে কি? ফলাফল বা রেজাল্ট বলতে পারো। কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল বা রেজাল্ট, মানে কোনো একটা কথা বললো কেউ তোমাকে, তখন বলে না সবাই যে এর কনসিকুয়েন্স কিন্তু ভালো হবে না, তখন কি এর ফল ভালো হবে না, তো এখানে কী হবে? আউটকাম, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে আউটকাম। এই যে তোমরা এত পড়ছো, তার কনসিকুয়েন্স তো অবশ্যই ভালোই হবে, সেরকম মানে তার আউটকামটা ভালোই হবে। নেক্সট দেখো 74 নম্বর কোয়েশ্চেন কী আছে? বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ডিনাই। ডিনাই মানে কি? রিফিউজ করা। রিফিউজ কোথায় আছে? অপশন বিতে আছে, তো অপশন বি হবে এখানে রিফিউজ, কারেক্ট আনসার হয়ে যাবে। ডিনাই মানে রিফিউজ, না বলা, কাউকে প্রত্যাখ্যান করা, ওকে, রিজেক্ট করে দেওয়া, সেটা হচ্ছে ডিনাই করা। নেক্সট কোশ্চেন 75 ইংলিশের লাস্ট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কারেক্ট দ্য সেন্টেন্স। ঠিক আছে, আই কন্ট্রাডিক্টেড অ্যাগেনস্ট হিম। আচ্ছা, কন্ট্রাডিক্টেড হলে আর এগেনস্টের দরকার নেই, আই কন্ট্রাডিক্টেড, ব্যাস, দ্যাটস এনাফ, ঠিক আছে। আই কন্ট্রাডিক্টেড হিম এটুকুই হবে, কোনো এগেনস্টের এখানে দরকার নেই, তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক অপশান, ওকে। পরবর্তী দেখো 76 থেকে জানো তোমরা কিসের আনসার থাকবে, মানে কিসের কোশ্চেন থাকবে? এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন থাকবে। বলা আছে R% সরল সুদের হারে কোনো সুদ আসলের 9/16 হয়। যদি এরকম বলে যে সুদ আসলের এত অংশ হয়, সুদ আসলের এত % হয়, তাহলে কি করে বলো তো? আই সমান তো PRT/100 হয়, সরল সুদের সূত্র তো এটাই, আই সমান PRT/100। আই এর জায়গায় তোমরা এটা বসিয়ে দেবে, কি বসাবো? P × 9/16, P × এর মানে তো গুণ, তো P × 9/16 সমান P × আর এর মান কত? আর এর মান আর, ও বলছে সুদের হার আর সময় সমান, তাহলে আমি দুটোকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। x × x বাই হচ্ছে কি 100, পি কেটে গেল। যদি আমি কোনাকুনি গুণ করে দিই কী পাবো? 900/16 পাবো। তো x² সমান আমি যদি 900/16 পাই, x² সমান যদি আমি পাই 900/16, তাই তো, তাহলে x সমান কী পাবো? 900 কার স্কোয়ার? 30-এর, আর 16 কার? 16 হচ্ছে 4-এর, তাহলে 30/4, 4 7 28, 4 5 20। অপশন ডি হবে এখানে কারেক্ট, 7.5, ঠিক আছে। আমি এক্স ধরেছিলাম, ওটাকে এক্সটা এখানে বলছে এন এর সমান, সময় এন সমান হলে, ঠিক আছে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, 7.5। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 77, যদি একই হারে সরল ও চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের 2 বছরের সুদের অন্তর 60 টাকা হয়, তাহলে আর সুদের হার বার্ষিক 4% হলে আসল কত টাকা? তো 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তরের যে সূত্র, সেটা সমান হচ্ছে ডি, মানে ডিফারেন্স সমান P × R/100 × R/100। পি এর মানটা বের করতে বলেছে, ডি এর মান এখানে দেওয়া আছে 60, এখানে আমি 60 বসিয়ে দিলাম, পি এর মান জানা নেই, আর এর মান কত বলেছে? 4, তাহলে 4/100 × 4/100, এই তো এটুকুই হবে। তো কত হচ্ছে? 4 15 60, 4 15 60, আর এখানে কাটলে কত হবে? 4 15 60, এখানে কাটলে 4 25 হচ্ছে 100, তাহলে 25 × 100, 2500 × 15, পি এর মান হবে 2500 × 15, তাহলে 25 × 15 করে নাও, পাশে দুটো জিরো বসিয়ে দাও, তাহলে আনসার তো 25 × 15 মানে 375 হয়। তো 375 দিয়ে কোথায় আছে? অপশানে বিতে আছে, তো অপশানে বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। আশা করি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, আমি যতটা পারছি বলার চেষ্টা করছি তোমাদের। তারপরে দেখো 78 নম্বর কোয়েশ্চেন কী আছে? একটি ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত। এটা আমি আগেও করেছি অঙ্কটা তোমাদের। ঘন্টার কাঁটা আর সেকেন্ডের কাঁটা, 360 ডিগ্রি যদি ঘোরে ঘন্টার কাঁটা, সময় লাগবে কত? 12 ঘন্টা। এটাকে সেকেন্ড করে নাও, মানে 2 বার 60 দিয়ে গুণ করে নাও, ঠিক আছে। আর মিনিট, সেকেন্ড মানে কি? 360 ডিগ্রি ঘুরবে কতক্ষণে? একটা সেকেন্ডের কাঁটা যদি 12 থেকে স্টার্ট করে আবার 12তে আসতে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগবে। 1 মিনিট মানে 60 সেকেন্ড লাগবে, তাহলে 360 কেটে যাচ্ছে, 60 কেটে যাচ্ছে, 1:720 চলে আসছে তোমার আনসার, মানে অপশান সি অনায়াসে এখানে একদম সঠিক আনসার হয়ে যাবে, ঠিক আছে।
পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 79, খুব ভালো কোয়েশ্চেন। একটা ট্রেনের দৈর্ঘ্য L1 মিটার, এর গতিবেগ x মিটার পার সেকেন্ড। অন্য একটা ট্রেনের দৈর্ঘ্য L2 মিটার, গতিবেগ y মিটার পার সেকেন্ড। দুটো ট্রেন বিপরীত দিক থেকে আসছে আর পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? সিম্পল সূত্র S ইকুয়াল টু ভিটি। কী সূত্র? S ইকুয়াল টু ভিটি। এস মানে অতিক্রান্ত দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ, টি হচ্ছে সময়। এবার অতিক্রান্ত দূরত্ব কী হবে? দেখো ট্রেন দুটো কি দুটোর দৈর্ঘ্য কী হবে? এখানে যোগ হবে, তো এল মানে এস মানে কত হবে? L1 প্লাস L2, ঠিক আছে। আর ভি এর মান যেহেতু বিপরীত দিক থেকে আসে তাই ভি এর মান যোগ হবে, x প্লাস ওয়াই হবে। কী হবে? x প্লাস ওয়াই ইন্টু টি মানে সময়। তো টি এর মান এখান থেকে তোমার কী বেরোবে? L1 প্লাস L2 বাই বেরোবে কত? x প্লাস ওয়াই, এটাই তো বেরোবে, L1 প্লাস L2 বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে অপশান কোথায় আছে? অপশান এ। তো এখানে অপশান এ হয়ে যাবে কিন্তু আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে, L1 প্লাস L2 বাই এক্স প্লাস ওয়াই। পরবর্তী দেখো কোয়েশ্চেন নাম্বার 80, একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, ঠিক আছে, 44 কিমি অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? প্রথমত 7 সেমি আর 44 কিমি এককের ডিফারেন্স রয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে এককটাকে একই করা। তো 44 কিমিকে তুমি সেমি করে নাও, তো কিমি থেকে প্রথমে তুমি মিটার করে নাও। তো 44কে কিমিকে মিটার করতে গেলে দুটো জিরো পাবে, আর মিটারকে সেমি করতে গেলে আরও দুটো জিরো পাবে, মানে 44-এর পর 5টা জিরো তুমি পেলে, ঠিক আছে। এবার ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, কতবার ঘুরবে চেয়েছে। একবার যদি ঘোরে কত সেমি যায় বের করো, 2 পাই আর, 2 ইন্টু 22-এর 7 ইন্টু আর এর মানও 7, তার মানে 7 কেটে গেল, 22 দুগুণে কত হয়? 44। মানে চাকাটা যদি একবার ঘোরে তাহলে সেটা 44 সেমি যাবে, একবার ঘুরলে কত যাবে? 44 সেমি। বা ঐকিক নিয়মে যদি করে নাও তোমরা তাহলে পেয়ে যাবে এখানে এইটা বাই 44 করে দাও, এই যে সংখ্যাটা বেরিয়েছে 44-এর পর 1 2 3 4 5টা শূন্য বাই 44, 44 44 1 হবে, তাহলে একের পরে পাবে তুমি 3টে 2টো 5টা শূন্য। আনসার হবে তোমার একের পরে 5টা জিরো। কোথায় আছে দেখো? এখানেই আছে, তো অপশান সি অবশ্যই হবে একদম সঠিক উত্তর। 81 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। কোনো ঘনকের ঘনফল ভি, ঘনকের ঘনফল মানে কি? এ কিউব, সেটা সমান বলা হচ্ছে ভি, ঠিক আছে। সমগ্রতলের ক্ষেত্রফলে, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়? 6a স্কোয়ার হয়, এটাও ঠিক আছে, এটাকে আমি এস ধরে নিলাম। কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণের দৈর্ঘ্য কত হয়? a√3 হয়, ভালো কথা। বলছে a ইন্টু ডি, কর্ণের দৈর্ঘ্য ডি, তার মানে এটা সমান হচ্ছে ডি। আর ক্ষেত্রফল এ বলেছে, আমি এটাকে এ ধরে নিলাম, এস ধরেছিলাম দেখিনি আমি ওটা, যাই হোক, তো এ ধরে নিলাম। বেশ, এ ইন্টু ডি, এর মান কত? 6a স্কোয়ার বসিয়ে দিলাম, ইন্টু ডি, ডি মানে কত? a√3 বসিয়ে দিলাম, বাই 6v, 6 ইন্টু ভি মানে কত? এ কিউব বসিয়ে দিলাম। তো এখানে এ স্কোয়ার আর এ কিউব কেটে যাবে, 6 6 কেটে যাবে, উত্তর বেরোচ্ছে √3। অপশান বি বেরিয়ে যাচ্ছে সঠিক উত্তর, √3। কিছুই ছিল না, দেখো যে অঙ্কের মানে সূত্রগুলো জানবে অর্ধেক অঙ্ক সে এমনিই পেরে যাবে, কিছু করতে হয়েছে এখানে, জাস্ট সূত্রগুলোকে এখানে পুট করতে হয়েছে, ব্যাস, আর কাটাকুটি, নাথিং এলস, নো ক্যালকুলেশন নিডেড। লেটস সি দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 82, হোয়াট ইট সেজ। দেখো দুটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ও ব্যাসার্ধের অনুপাত 2:3 আর 3:4, মানে আয়তনের অনুপাত 2:3 আর ব্যাসার্ধের অনুপাত 3:4, ঠিক আছে। উচ্চতার অনুপাত কত? দুটোই বলছে লম্ববৃত্তাকার চোঙ। তো 2/3 যদি আয়তন হয়, v1/v2 সমান বলছে কি 2/3 বসিয়ে দিলাম। এবার চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ হয়, পাই ইন্টু r1 স্কোয়ার ইন্টু h1 লিখলাম, আর নিচে পাই r2 স্কোয়ার ইন্টু h2 লিখলাম, ঠিক আছে। এটা সমান কত দেওয়া আছে? দেখো দেওয়া নেই, তো পাই পাই কেটে গেল, পাই পাই কেটে গেল। আলটিমেটলি আমরা পাচ্ছি দেখো r1/r2 মান কত? 3/4, 3/4, এদিকে তো 2-এর 3 ছিলই, এদিকে 3/4 হোল স্কোয়ার হয়ে যাবে, 3/4 হোল স্কোয়ার ইন্টু h1/h2। তো 3-এর স্কোয়ার কত হয়? 3-এর স্কোয়ার 9, বাই কত হবে? 16, তাহলে এখানে আমি লিখে দিলাম 9/16 ইন্টু h1/h2 লিখলাম, ঠিক আছে। কোনাকুনি গুণ করে দাও, 16 দুগুণে 32, নিচে 3 9 কত হবে? 27, তাহলে 32:27 হবে তোমার উত্তর, 32:27, ঠিক আছে। কোনাকুনি গুণ করলে এটাই আসছে 32:27। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 83 কি আছে। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি এবং আয়তন এত ঘন সেমি হলে বক্রতলের ক্ষেত্রফল কত? লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24, উচ্চতা মানে কি এইচ, এইচ সমান দেওয়া আছে 24, আয়তন কত হয়? 1232, সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান আমি বসিয়ে দিলাম 22-7, আর স্কোয়ার দেওয়া নেই তো আর স্কোয়ার ধরে নিলাম, এই 24 ছিল তো 24 ধরলাম, আর এখানে দেওয়া আছে কত? 1232, তো ধরে নিলাম। বেশ ভালো কথা, 3 8 হয় 24, তো এখানে 8 হলো, 11 দিয়ে কাটলে 2 হয়, 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 একে 11, 11 দুগুণে হবে 22,
তাই তো 28 4 হয় 112, 28 4 112, আর 2 দুগুণে হয় 4, ঠিক আছে, 2 দুগুণে 4। একটুখানি ভুল হয়ে গেছিলো, আমি স্কোয়ারটাকে 2 ভেবে কেটে দিয়েছিলাম। তো 1 3 পাই আর স্কোয়ারটাকে এখানে লিখলাম ইন্টু এইচের মান 24 সমান হচ্ছে 1 2 3 2, ঠিক আছে। এটা হলো 11 দিয়ে কাটি, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটি 11 একে 11, 11 একে 11, 11 দুগুণে 22। এটা হলো 2 দিয়ে কাটি কত বেরোবে, 56 বেরোবে। 2 দিয়ে কাটলে কত হবে, 56। আর কাটাকুটি যাচ্ছে কি, আর কাটাকুটি এইটা যাচ্ছে 3 8 24, আরও যাবে 8 7 56, 8 7 56, মানে আর স্কোয়ার মানে আমি পাচ্ছি 49, যে নিচে একটা 7 আছে না, 49। তাহলে আর এর মান তুমি কত পাবে, আর এর মান তুমি পেয়ে যাবে 7। এবার চেয়েছে এখানে বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, শঙ্কুর বক্রতল হচ্ছে পাই আর এল। পাই এর মানটা বসিয়ে দাও। ওহো, এল এর মানটা তো বের করতে হবে, প্রথমে এল এর মানটা বের করে নাও। এল এর মান কি হয়, √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এইচ এর মান এখানে দেওয়া ছিল কত, 24, তাহলে 24 স্কোয়ার প্লাস আর এর মান আমি পেলাম কত, 7, 7 স্কোয়ার। তো 24 24 হয় 576, 7 7 হয় 49, তার থাকবে রুট একটা, বিয়োগ করো 6 আর 9 কত হয়, 15 5 হয়, হাতে থাকলো 1, 7 4 11 12 2 5 6 625। তাহলে এল এর মান তোমার √, 625 মানে 25, এল এর মান তোমার বেরোলো 25, ঠিক আছে। এবার কি বলেছিলাম, পাই আর এল, পাই মানে 22 7, আর এর মান বেরিয়েছিল 7, আর এল এর মান বেরিয়েছিল 25। তো 7 7 কেটে গেল, 22 × 25, লাস্টে 5 দুগুণে 10 শূন্য আসবে, তো একটাই আছে 550, তো এখানে 550 হবে সঠিক উত্তর। 84 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভের শতকরা হার কত। জলের থেকেও সহজ কোয়েশ্চেন। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে 20:21, লাভ কত, 1, কার ওপর, 20-র ওপর, পাশে গুণ দিয়ে কত হবে, 100 হবে। 20 কত 100 হয়, 5-এ, তাই লাভ কত পার্সেন্ট, লাভ হচ্ছে 5%। এর থেকে সিম্পল অঙ্ক মনে হয় না আর কিছু হতে পারে, তাই তো। দেখো ম্যাথের লাস্ট কোয়েশ্চেন, এটা কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে ধার্য মূল্য কত করতে হবে। খুব খুব ভালো কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্রয় মূল্য বলছে 900 টাকা, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য যদি 900 হয়, ধার্য মূল্যের মানটা তোমাকে বের করতে হবে। বলছে কি এখানে দেখো 25% লাভ পাবে। যদি ক্রয় মূল্য 900 25% লাভ করে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 900 × 125 বা 100, 100 0 0 0 0 কেটে গেল, 125 × 9 মানে 900, আর হচ্ছে তোমার 100 225 9 25 9 225, 900 আর 225 কত হয়, 1125, গুণ করলে তুমি পাবে এখানে 1125। কত পাবে তুমি এখানে, বিক্রয় মূল্য পেলাম আমি 1125। দেখো 1100, হ্যাঁ 1 1 2 5 1125 বিক্রয় মূল্য। এবার এটা বিক্রয় মূল্য আমি জেনে গেছি, 900 হচ্ছে ক্রয় মূল্য, এমপি মানে ধার্য মূল্য আমি জানি না, এসপি আমি জেনে গেছি কত, সেটা হচ্ছে 25%, 1 1 2 5 1125 টাকা। কিন্তু এমপি আমি জানি না, তাই তো, এমপি জানি না, কিন্তু কি জানি যে 10% ছাড় দেওয়া হয়েছে এমপির ওপর। এমপি যাই হোক না কেন, এমপির মান যদি এক্স হতো, 10% ছাড় দিয়েছে, মানে কত পার্সেন্ট দাম নিয়েছি, 90% দামই নিয়েছি, তাহলে সেইটা মানেই তো এসপি হতো, তাহলে আনসার এইটা হতো, ঠিক আছে। কাটোটি করো, 0 0 কেটে গেল, 9 দিয়ে কাটো, এখানে 9 কত হবে, 9 1 9 হবে, 2 22, 9 2 18, 4 45, 9 5 45, আলটিমেটলি আনসার কি আসছে, 1250, 1250 হচ্ছে আমাদের ধার্য মূল্য। অপশানে বি হবে এখানে সঠিক, ঠিক আছে। পরবর্তী দেখো জেনারেল নলেজের কোশ্চেন, হাজার হ্রদের দেশ নামে পরিচিত কাকে বলা হয়, হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডকে বলা হয়। থাইল্যান্ডকে কি বলা হয়, শ্বেত হস্তির দেশ। তারপরে 87 নম্বর কোশ্চেন, বুদ্ধচরিতের রচয়িতা কে, অশ্ব ঘোষ। বুদ্ধচরিতের রচয়িতা কি হবে, অশ্ব ঘোষ। তারপরে কি আছে, রাশিয়ার মুদ্রা হলো, রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, আর মুদ্রা হচ্ছে রুবল, রুশ মস্কো রুবল, ঠিক আছে। তারপরে 89, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্য, ঠিক আছে। তামিলনাড়ু আমরা কি দেখি, ভারতনাট্যম, আর কেরালা নেই, কেরালা হচ্ছে মোহিনী নাট্যম, ঠিক আছে। কেরালা কি দেখি আমরা, মোহিনী নাট্যম। ভারতীয় সংবিধান প্রদান করে, আমাদের নাগরিকত্ব কেমন, এক নাগরিকত্ব, আমরা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ আছে আমাদের, ঠিক আছে, এক নাগরিকত্ব।
তারপরে দেখো 91 নম্বর কোয়েশ্চেন, কনকোয়েস্ট অফ সেলফ বইটির লেখক কে? কনকোয়েস্ট অফ সেলফ বইটির লেখক হচ্ছেন কে হবে? মহাত্মা গান্ধী হলো। পরে কোশ্চেন দেখো 92 নম্বর কোয়েশ্চেনে কি আছে, তহকিক ই হিন্দ বইটির লেখক কে? তহকিক ই হিন্দ বইয়ের লেখক হলেন অল বিরুনি, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তারপরে 93 নম্বর কোশ্চেন, মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝায়? গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ, ঠিক আছে, অপশন বি হবে এখানে সঠিক, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা। তার পরবর্তী কোশ্চেন দেখো, ম্যান বুকার পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয়? ম্যান বুকার দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যান বুকার পুরস্কার দেওয়া হয় কিসের ক্ষেত্রে? সাহিত্যের ক্ষেত্রে, অপশন বি হচ্ছে এখানে সঠিক। 95 নম্বর কোশ্চেন আর জিকে লাস্ট কোশ্চেন এটা, কোনটি দক্ষিণ ভারতের একটি নদী? কোনটা হয় দক্ষিণ ভারত নদী? হচ্ছে একটা বলো কি হবে? কৃষ্ণা, তাই না? দক্ষিণ ভারতের নদী হচ্ছে কৃষ্ণা নদী। তো অপশান আর কি হবে তাছাড়া? গোদাবরী হবে, গোদাবরী হবে, তারপরে কৃষ্ণা হবে, কাবেরী হবে, এগুলো সব হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী। পেরিয়ার আছে, ভাইগাই আছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে দক্ষিণ ভারতের নদী। আরও অনেক আছে, ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, মুসি, ভীমা, অনেক নদী আছে। তারপর দেখো 96 নম্বর কোয়েশ্চেন, রাইটারকে রিডারের সঙ্গে দেওয়া হয়েছে। রাইটার আর রিডার, একজন লেখে একজন পড়ে। প্রডিউসার, প্রডিউস করা, একজন কী করে? কনজিউম করবে। প্রডিউসারের সঙ্গে কী হবে? কনজিউমার হবে, অপশন ডি হবে এখানে সঠিক, ঠিক আছে। তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 97, হোয়াট ইজ ইট? হাউস ইজ রিলেটেড টু শেল্টার, হাউসে আমরা শেল্টার আশ্রয় পাই। সোপের দ্বারা আমরা কী পাবো? ক্লিনলিনেস পাবো, অপশন ডি হবে এখানে সঠিক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 98, 3, 15, 90, 630, 504, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সিরিজটা কমপ্লিট করে ফেলো, বলো কী হবে? 3, 5, 15, তাই তো? 15, 6, 90, 9, 7, 63, তারপর নিশ্চয়ই এটা 8 হয়েছে, তারপর কত হবে? নিশ্চয়ই 9 হবে। তো 504 × 9, 9 4 কত হয়? 36, তো লাস্টে 6 কোথায় আছে? যার লাস্টে 6 থাকবে সেটাই উত্তর হবে, এখানে এটা উত্তর হবে। গুণ করে দেখবে এটাই আসবে, ঠিক আছে। 4, 5, 3, 6, 0, তাও গুণ করে দেখেই নাও। কত দিয়ে গুণ করে জানলাম আমরা? 9 দিয়ে। 0, 9 4 36, 36 বসে যাবে, আর 5 9 45, 45, 360, অপশান সি। কিছু কিছু জিনিস না অল্প দেখে বোঝা যায়, সেগুলো সম্পূর্ণটা সলভ করার দরকার নেই। যখন তোমার টাইম সেভ হচ্ছে, তো টাইমটাও তোমাকে একটু সেভ করতে হবে, কারণ পরীক্ষায় কী হয়, তুমি কিন্তু সব কটা টপিক একই রকম পারবে না। হয় তুমি লাইফ সায়েন্স ভালো পারো, ফিজিক্যাল সায়েন্স ভালো পারো, ম্যাথ ভালো পারো না। কেউ হয়তো ম্যাথ ভালো পারে, ফিজিক্যাল সায়েন্সে অতটা স্ট্রং নয়। তো সেরকম যেখানে তুমি স্ট্রং নয়, সেই জিনিসটাকে কিন্তু একটু বেশি টাইম দেওয়ার চেষ্টা করবে। তাই জন্য যদি পারো, তো যেগুলো মনে হচ্ছে তুমি তাড়াতাড়ি পারবে, সেগুলো তাড়াতাড়ি করে নেবে। তো টাইম সেভ করাও কিন্তু একটা ব্যাপার ওখানে, ঠিক আছে। তার যেখানে তোমার টাইম টেকিং যে টপিকটা রয়েছে, সেখানে তুমি যে নেসেসারি টাইম সেটা প্রোভাইড করতে পারবে। তারপর 98 হলো, 98 হলো তো, হ্যাঁ। 99 নম্বর কোয়েশ্চেন দেখো কী রয়েছে, শোয়িং এ ফটোগ্রাফ পি সেড, একটা ফটোগ্রাফকে দেখিয়ে পি বলছে, ঠিক আছে, কি বলছে দেখা যাক। সি ইজ মাই, তাহলে ফটোগ্রাফে একজন মহিলা আছে, সি মানে কি? মহিলা আছে। তিনি হলেন আমার মাদার্স মানে কি? মায়ের মা মানে আমার দিদা। তার সন মানে আমার মামার ডটার মানে মামার মেয়ে, তাহলে আমার মামার মেয়ে হচ্ছে, ঠিক আছে। মামার মেয়ে মানে কী হবে? কাজিন হবে অবশ্যই। তাহলে হাউ ইজ দ্য পার্সন ইন দ্য ফটোগ্রাফ রিলেটেড টু পি? কী হবে? কাজিন হবে, তাই তো, অপশান বি হবে এখানে সঠিক, ঠিক আছে। তারপর দেখব 100 নম্বর কোশ্চেন, মানে আজকে লাস্ট কোশ্চেন এটা। কী আছে দেখো, ইন আ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এবি ইজ কোডেড অ্যাজ 5, বিসি ইজ কোডেড অ্যাজ 13, জিবি ইজ কোডেড অ্যাজ 53, হোয়াট উইল বি দ্য কোড অফ এমবি? বাহ, খুব ভালো কোয়েশ্চেন। এবি কোড হচ্ছে 5, কী হবে? হলো এ মানে 1, বি মানে 2, 2 স্কোয়ার করে দাও, 1 স্কোয়ার করে দাও, যোগ করে দাও, দেখো 5 চলে আসবে। বিসি কোডে আর 13, বি মানে কি 2, সি মানে হচ্ছে 3, 3 স্কোয়ার করে দাও, 2 স্কোয়ার করে দাও, যোগ করে দাও, 3 3 কত? 9, 2 2 4, তাই 13 চলে আসছে। সেমভাবে দেখবে জিবিটাও চলে আসবে। বের করতে হবে এমবি, এম কত? এম হচ্ছে 13, এল 12, এম 13, আর বি হচ্ছে কত? 2, তা 2 স্কোয়ার 4, 13 স্কোয়ার 169, তাহলে 169 যোগ কত হবে? 4, 9 4 কত হয়? 13, 173 হবে উত্তর। কোথায় আছে? অপশান সিতে রয়েছে, তো অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। তাহলে এটা ছিল আজকের আরও একটা ফুল মক টেস্ট অ্যাজ পার অল অফ ইউর ডিমান্ড। এই ফুল মক টেস্টটা তোমাদের জন্য রইলো। আশা করি তোমাদের সবারই ফুল মক টেস্টটা খুব পছন্দ হবে, এবং আই হোপ তোমরা সবাই খুব ভালো ভালো মার্কস অ্যাটেন্ড করবে। পরীক্ষা তোমাদের যেন খুব ভালো হয়, এবারে যেন তোমরা সবাই চান্স পেয়ে যাও। তো আজকের জন্য তো এইটুকুই।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মক টেস্টের সাথে। আমি চেষ্টা করব ডেলি মক টেস্ট দেওয়ার, বা একদিনে 2টো করেও মক টেস্ট দেওয়ার চেষ্টা করব, যাতে পরীক্ষা পর্যন্ত তোমরা বেশির থেকে বেশি ম্যাক্সিমাম পরিমাণে মক টেস্ট অ্যাটেন্ড করতে পারো, যাতে পরীক্ষায় তোমরা অ্যাটলিস্ট মানে অজানা কোশ্চেনগুলোকেও অন্তত মানে বুঝতে পারো। অজানা কোশ্চেন হলো অপশানগুলো যেন তোমাদের কাছে সব চেনা থাকে এবং তোমরা ডিফারেন্সিয়েট করে বুঝতে পারো যে কোনটা রাইট অপশান হবে। ঠিক আছে, তো আমার এটাই চেষ্টা থাকবে তোমাদেরকে হেল্প করার টিল ইয়োর এক্সাম। আর কিছুদিন মাত্র সময় রয়েছে, তো আমি তো আমার মতো করে চেষ্টা করছি তোমাদের হেল্প করাও। তোমরা নিজের মতো করে যতটা পারো চেষ্টা করো। ঠিক আছে, একদম দিন রাত এক করে দাও, পরিশ্রম করো, অবশ্যই তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর এখানে তুমি পরিশ্রম ছাড়া আর কোনো উপায় নেই যেটা থ্রু তুমি এন্ট্রান্স পাস করতে পারবে। সো যেটা তোমার কাছে করণীয় সেই কাজটাই তুমি করে যাও, ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।